বলবো। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? একটু জানাই দাও সব কিছু ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার দেখতে পাও কিনা, ক্লিয়ার শুনতে পাও কিনা, ক্লিয়ার দেখতে পাও কিনা, ক্লিয়ার শুনতে পাও কিনা একটু জানো ভাইয়া। ক্লিয়ার দেখা যায় শোনা যায় কিনা জানো। আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব। কাজ, শক্তি, ক্ষমতা যতটুকু দরকার ইন ডিটেইলস আমরা আলোচনা করব। একটা ক্লাসে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা একটু জানো সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার শুনতে পাও কিনা, দেখতে পাও কিনা। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, লাইভটা শেয়ার করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু জানো সবকিছু ক্লিয়ার কিনা। সাউন্ড কম। এখন ঠিক আছে কিনা সাউন্ড? সাউন্ড কি এখন ঠিক আছে দেখো তো ভাইয়া। সাউন্ড কম। আচ্ছা এখন দেখো ঠিক কিনা, দেখো এখন ঠিক আছে কিনা। সাউন্ড কম। ঠিক আছে তো ভাইয়া, এখন এখন ঠিক আছে। হ্যাঁ, আমরা শুরু করবো এখনই। দেখো আজকে আমাদের কাজ, শক্তি, ক্ষমতা নিয়ে আলোচনা হবে। এখনই শুরু করে দিব। তোমরা একটু শেয়ার করো লাইভটা, বন্ধুদেরকে মেনশন করো। তোমাদের যে ফ্রেন্ডগুলো ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। আই থিঙ্ক এখন ক্লিয়ার, ক্লিয়ার দেখা যায় শোনা যায়। ওকে ক্লিয়ার। 9:30 আরেকটা ক্লাস আছে, আসো আমরা সময় নষ্ট না করি শুরু করে দিই। হ্যাঁ দেখো, প্রথমে যদি তোমাদেরকে প্রশ্ন করি ভাইয়া কাজ কি, প্রথম টাইপটা কি কাজ, তাই না? কাজ, শক্তি, ক্ষমতা তিনটা নিয়ে আলোচনা হবে। প্রথমে কাজ বলবো, তারপরে শক্তি বলবো, তারপরে ক্ষমতা বলবো। আচ্ছা বলো তো কাজ বলতে কি বোঝায়? দেখি বলো তো কাজ বলতে কি বোঝায়, বলো। কাজ বলতে কি বোঝায়? দেখো দেখো, কোন একটা বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, এই যে দেখো এটাকে আমি একটা বস্তু যদি কল্পনা করি, এই বস্তুর উপর তুমি যদি বাইরে থেকে এফ পরিমাণ বল দাও, এই বল প্রয়োগের ফলে বস্তুর যদি স্মরণ ঘটে, বস্তুর যদি স্মরণ ঘটে তাহলে এই বল এবং বলের দিকে স্মরণের যে উপাংশ, সেই উপাংশকেই আমরা কাজ বলবো। বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকেই কাজ বলবো। দেখো এই যে আমাদের বল, এই বস্তুটার উপর এফ বল প্রয়োগ করছো, যার ফলে বস্তুটা স্মরণ করছে এই বরাবর। ওকে, এখন এই স্মরণের উপাংশ দেখো, বল এইদিকে, এখন এইদিকে স্মরণের উপাংশ কত? এস কস থিটা। তোমরা ভেক্টর থেকে পড়ে আসছো উপাংশকে আমরা নির্ণয় করতে হয়। ওকে, তাহলে দেখো আমি বল পাইছি, বলের দিকে স্মরণের উপাংশ পাইছি। এখন এই দুটার গুণফল দেখো, বল এবং বলের দিকে স্মরণের যে উপাংশ, এর গুণফলটাকে বলা হচ্ছে কাজ। বুঝতে পারছো ভাই? এটা মেইন কথা। আসো ধীরে ধীরে আমরা ভিতরে ঢুকবো। আসো দেখো, এখন দেখো এই যে দেখো বল হচ্ছে এফ, আর বলের দিকে স্মরণের উপাংশ হচ্ছে এস কস থিটা, এটাকে বলছি আমরা কাজ, তাই না? এখন এবি এবি কস থিটা মানে কি বলো তো ভাইয়া? এবি কস থিটা, এবি কস থিটা মানে কি তোমরা জানো? এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে এবি কস থিটা বা ডট গুণফল। তাহলে এবি কস থিটার মতোই কি আমি এটাকে দেখতে পাচ্ছি? দেখো তো এফ কস থিটা, এফ কস থিটা বোঝা যায়? হ্যাঁ, তাহলে এফ ডট এস কাজ সমান কি বলতো? এফ ডট এস বা এফ এস কস থিটা। বুঝতে পারছো? এটা একদম মেইন কথা যেটা, সেটা বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফল, এটাই কাজ। ওকে, পরে আসো দেখো। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে আসো। দেখো এখন এই কাজের একক কি? তোমরা পরীক্ষায় দেখবা কাজের একক আসে, কাজের মাত্রা আসে। ওকে, কাজের একক, কাজের মাত্রা। আচ্ছা আজকে মেডিকেল পরীক্ষার রেজাল্ট হয়েছে, হ্যাঁ? তোমরা তোমাদের কারো কি মেডিকেল চান্স হয়েছে ভাইয়া? একটু জানাও তো, তোমরা কি পরীক্ষা দিছিলা মেডিকেলে? তোমাদের কারো কি হয়েছে? সাদে আপন কি কেউ পাচ্ছ? ওকে, আচ্ছা যাই হোক, দেখো কাজ, কাজের একক কি? কাজের এসআই এককটা হচ্ছে জুল। হ্যাঁ, কাজের এসআই এককটা কি বলতো? কাজের এসআই একক হচ্ছে জুল, সিজের একক হচ্ছে আর্গ। এখন এই জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল সমান 10⁷ আর্গ। ওকে, এরপরে আসো দেখো অভিকর্ষীয় এককটা কি? খুব ইম্পর্টেন্ট। দেখো বহুবার এই প্রশ্নটা চলে আসছে। অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। কাজের অভিকর্ষীয় এককটা কি? কেজি মিটার। দেখো কাজের আমরা আরেকটা একক পাই, সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি কাজের আরেকটা একক কি বলতো ভাইয়া? ক্যালোরি। এখন ক্যালোরির সাথে
ক্যালোরির সাথে আমাদের জুলের সম্পর্ক কি? 1 ক্যালোরি, এ পাশে লিখি, দেখো লেখা আছে এখানে, দেখো 1 ক্যালোরি সমান 4.2 জুল। বুঝতে পারছো ক্যালোরির সাথে জুলের সম্পর্ক? দেখো আবার তুমি যদি 1 জুল সমান 5 জুল সমান 0.24 ক্যালোরি, এটা মনে রাখতে পারো, পরীক্ষায় আসে, এমসিকিউতে সরাসরি চলে আসে। আবার দেখো কাজের আরেকটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আরেকটা একক কি বলতো ভাইয়া? ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, দেখো ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রন ভোল্টের সাথে জুলের সম্পর্ক কি? 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল। এই জিনিসগুলো মনে রাখো। ওকে, এখন দেখো কাজের মাত্রাটা কি? কাজের মাত্রা হচ্ছে ml²T⁻²। কেমনে বের করতে হয় আমি ভেক্টর থেকে শিখাচ্ছি, গত ক্লাসে মনে শিখাইছিলাম একটা রাশির মাত্রা কিভাবে বের করতে হয় সেটা মনে রাখবা। একক মাত্রা সবকিছু ক্লিয়ার করে দিলাম। এখন পরে আসো, এগুলো তোমরা নোট করো। হ্যাঁ, আমরা স্লাইড দিব, তারপরে তোমরা পাশাপাশি যদি নোট করতে পারো ভালো। পরে আসো, দেখো কাজ। এখন কাজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো কাজের প্রকারভেদ। কাজকে আমরা প্রথমত 2 ভাবে ভাগ করতে পারবো, একটা মানের ভিত্তিতে কাজ আর একটা হচ্ছে বলের ভিত্তিতে কাজ। একটা কি বলতো ভাইয়া? একটা হচ্ছে আমাদের মানের ভিত্তিতে কাজ, আরেকটা বলের ভিত্তিতে কাজ। আমি একদম গুছাই দিচ্ছি, কাজ শক্তি ক্ষমতা থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেনও তোমাদের মিস হবে না। আজকের ক্লাসের পরে তোমরা যত কোশ্চেন আছে ইউনিভার্সিটিতে আসা বা অ্যাডমিশন আসা সব সলভ করতে পারবা। ওকে, দেখো প্রথমে এসে আমরা মানের ভিত্তিতে কাজটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো মানের ভিত্তিতে কাজটাকে আমি 3 ভাগে ভাগ করতে পারবো, ধনাত্মক কাজ বা পজিটিভ কাজ, ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে ভাইয়া শূন্য কাজ। ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। ধনাত্মক কাজের শর্ত কি? আমরা কাজের ফর্মুলা কি পাইছিলাম? W = Fs cos θ। দেখো এই যে তুমি একটা বস্তুর উপর বল দিছো F পরিমাণ, এর ফলে একটা সরণ হয়েছে। দেখো বল এবং সরণ এই দুটো কিন্তু ফিক্স। যে পরিমাণ বল দিছো ওই বলের ফলে একটা সরণ করছে। এখন বল দেওয়ার পরে তুমি বলও চেঞ্জ করতে পারবে না, সরণও চেঞ্জ করতে পারবে না। এখন তাহলে কাজের যে ভিন্নতা আসতেছে ভাইয়া, দেখো কাজের যে ভিন্নতা আসতেছে সেটা মেইনলি ডিপেন্ড করতেছে কার উপর? এই যে থিটা, তার উপর। এখন থিটার উপর বেস করেই আমরা ধনাত্মক কাজ পাচ্ছি, ঋণাত্মক কাজ পাচ্ছি, শূন্য কাজ পাচ্ছি। দেখো ধনাত্মক কাজের শর্তটা কি? এই যে থিটা কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। থিটা কি বলতো? থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। বুঝছো? এই বল এবং সরণের মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করেই আমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ পাচ্ছি। খুবই সুন্দর। দেখো তাহলে ধনাত্মক কাজের শর্তটা কি? এই থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় বা এর সমান এবং 90-র চেয়ে ছোট হবে। ঋণাত্মক কাজের শর্ত কি? থিটার মানটা 90-র চেয়ে বড়, 180-র ছোট বা 180-র সমান হবে। আর শূন্য কাজের শর্ত হচ্ছে থিটার মানটা 90 ডিগ্রি হবে। এটা ভুল করছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। দেখো এটা 90 ডিগ্রি হবে। হ্যাঁ, এটা 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজের শর্ত। এখন দেখো তোমাকে যদি বলা হয় ম্যাক্সিমাম, কাজের ম্যাক্সিমাম মানটা কত? W max। আচ্ছা এই পাশে লিখি আমি। দেখো W max, কাজের ম্যাক্সিমাম মানটা কখন পাবো? কাজের ম্যাক্সিমামটা কত বলো তো? যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে, অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি হবে। দেখো থিটার মানটা যখন 0 ডিগ্রি হবে, থিটার মানটা যখন 0 ডিগ্রি হবে তখন আমরা কাজের ম্যাক্সিমাম মানটা পাবো। মিনিমাম কাজ কখন পাবো? দেখো যখন মিনিমাম কাজ চাইবো তখন কি হবে? দেখো বল এবং সরণের যে মধ্যবর্তী কোণ সেটা হবে 180 ডিগ্রি, থিটার মানটা হবে 180 ডিগ্রি। মিনিমাম ভ্যালু যেটা সেটা 180 ডিগ্রি। এখন দেখো শূন্য কাজে কখন পাবো? W0 কখন? আমি কিন্তু ধনাত্মক, ঋণাত্মক, শূন্য পড়াইছিলাম, এখানে দেখাচ্ছি সর্বোচ্চ, সর্বনিম্ন এবং শূন্য। ওকে, এখন শূন্য কাজের শর্ত হচ্ছে এই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা, এটার মানটা হবে 90 ডিগ্রি। এই 3টা কথাও তোমরা একটু মনে রাখো। বুঝতে পারছো? এই 3টা কথা মনে রাখো। এখন 0 ডিগ্রি মানে কি বোঝাচ্ছে? তুমি বল যেদিকে দিচ্ছ সরণ ওইদিকেই করতেছে। দেখো এদিকে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বল এদিকে, সরণ ওইদিকে। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে? বল যদি হয় এদিকে, সরণ ঠিক থাকবে বিপরীত দিকে। আর এটা ক্ষেত্রে বল এদিকে, সরণ ঠিক লম্ব দিকে। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে আমাদের মানের ভিত্তিতে কাজের যে প্রকারভেদ সেটা। এখন আসো দেখো বলের ভিত্তিতে কাজ। আমরা যে কাজটা করি W = Fs cos θ, এই সূত্রের কথাও যদি বলি, এই যে এই বলটা হচ্ছে ধ্রুব বল। ধ্রুব বল মানে বুঝো? ধ্রুব কথার অর্থ বুঝো? ধ্রুব মানে হচ্ছে কনস্ট্যান্ট, যেটা চেঞ্জ হচ্ছে না, যেটা কোনো চেঞ্জ হচ্ছে না আর কি। বুঝছো? তো দেখো এই যে ধ্রুব বল দ্বারা যদি আমরা কাজ করি তাহলে নর্মাল যে ফর্মুলা সেটাই পাবো, W = Fs cos θ। এখন তুমি যদি পরিবর্তনশীল বল দ্বারা কাজ করতে চাও, সেক্ষেত্রে তোমার ওই বলের যে একটা ফাংশন থাকবে, বলের ফাংশনকে তুমি এস এর সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে তোমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। দেখো আমি সূত্রটা এভাবে লিখতে পারি। দেখো ভাইয়া
ইন্টিগ্রেশন এফ ডিএক্স। এই এফ, এই যে এফ লিখছি না, এই এফ এর একটা ফাংশন দেওয়া থাকবে, এফ এর একটা ফাংশন দেওয়া থাকবে, একটু পরে ম্যাথ করবো। এখন প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনশীল বল কোনগুলো। দেখো একটা উদাহরণ দিই, তুমি ধরো একটা স্প্রিং কে টানতেছো, একটা স্প্রিং কে যখন শুরুতে টানবা যে পরিমাণ বল লাগবে, একটু বেশি টানলে বলটা কি বেশি লাগবে না, আরো একটু টানতে তোমার বেশি বল লাগবে। তার মানে প্রত্যেক মুহূর্তে তোমার বলের মানটা চেঞ্জ হচ্ছে। এই যে বলের মান চেঞ্জ হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে, এটাকে বলছি আমরা পরিবর্তনশীল বল। বোঝা গেছে? আর এই পরিবর্তনশীল বল দ্বারা কাজ পেতে গেলেই তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এই ধরনের একটা ম্যাথ আমি একটু পরে দেখাবো, আপাতত মাথায় রাখো। ওকে, এখন আসো দেখো, এখন আসো দেখো, এটা ছিল আমাদের কাজের প্রকারভেদ আর কি। এখন পরে আসো দেখো, এটা তো দেখালাম। এখন দেখো শূন্য কাজ। এখন শূন্য কাজের মেইন যে কথাটা বলছিলাম, শূন্য কাজের শর্ত হচ্ছে থিটার মানটা হবে 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। এখন এর বাইরেও আরো কিছু শর্ত আছে যেটা আমরা একটা একটা করে ব্যাখ্যা করব, যে কারণে আমাদের কাজটা শূন্য হবে। আসো দেখো, শূন্য কাজের প্রথম যে শর্তটা, বল প্রয়োগে যদি স্মরণ না ঘটে, স্মরণ না হলে, আমি যদি সারাদিন দেওয়ালটাকে ধাক্কা দিই, সারাদিন ধাক্কা দিয়ে বললাম আমি যে এত এত কাজ করছি, তুমি কি আমার কথা বিশ্বাস করবা? না, বিশ্বাস করবো না। কেন? আমি ধাক্কা দিচ্ছি কিন্তু দেওয়ালটা তো সরতেছে না, দেওয়ালটা সরতেছে না, ভাঙতেছে না, মানে সরে যাচ্ছে না আর কি। তার মানে স্মরণ ঘটতেছে না। তুমি যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করো কিন্তু স্মরণ না ঘটে, কাজ পাবা না, কাজটা হবে শূন্য। তারপর দেখো, বল প্রয়োগে বস্তুর স্মরণ লম্ব বরাবর হলে, দেখো স্মরণটা যদি লম্ব বরাবর হয়, স্মরণটা যদি লম্ব বরাবর হয় অর্থাৎ থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে হবে আমাদের কাজ শূন্য। একটা উদাহরণ দিই, ধরো একটা চিংড়ি মাছ, চিংড়ি মাছকে তুমি একটা টোকা দিছো, চিংড়ি মাছটা লাভ দিয়ে উপরের দিকে গেছে। দেখো তুমি এবার ওর টোকা দিলা, লাভ দিয়ে উপরের দিকে গেল, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, কাজ পাবো না। পরে আসো দেখো, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর কাজ হয় না, কাজ শূন্য হয়। কেন কেন শূন্য হয়? দেখো ধরো একটা বৃত্তাকার পথে ঘুরতেছ, এটা কেন্দ্র, হ্যাঁ, একটা বস্তুকে ধরো বৃত্তাকার পথে ঘুরাচ্ছ তুমি, কেন ঘুরতে পারে বৃত্তাকার পথে একটা বস্তু, কেন ঘুরতে পারে? কেন্দ্রের, কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, যেটাকে বলি আমরা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফসি। এই কেন্দ্রমুখী বলের জন্যই বৃত্তাকার পথে ঘুরতে পারে। এখন এই বস্তুটাকে তুমি যদি ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দাও, কোন বরাবর সে চলে যায়? ঠিক তার স্পর্শক বরাবর চলে যায়। বুঝছো? এটাকে আমি স্মরণ বললাম। দেখো তো এখানে বল এবং স্মরণের মধ্যবর্তী কোনটা কত হচ্ছে বৃত্তাকার পথে? অবশ্যই 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি হচ্ছে বৃত্তাকার পথে, এই কারণে আমরা বৃত্তাকার পথে কোনো কাজ পাই না। বুঝছো? এরপর আসো দেখো, একটা উচ্চতায়, ধরো এই যে তোমাদের বাঘসিংহ নাকি বিড়াল কি দেওয়া আছে থাক, দেখো এই বইটাকে আমি ধরে রাখছি এখানে। একটা উচ্চতায়, একটা নির্দিষ্ট উচ্চতায় কোনো একটা বস্তু যদি ধরে রাখি, সেক্ষেত্রে কাজ শূন্য। কেন শূন্য? কারণ এখানে কোনো স্মরণ হচ্ছে না। দেখো আমি বইটা এভাবে ধরে রাখছি, কোনো স্মরণ হচ্ছে? আমি যদি ঘন্টার পর ঘন্টা সারা জীবন এইভাবে ধরে রাখি, কোনো কাজ করবো আমি? করবো না। কেন? বইটার কোনো স্মরণ হচ্ছে না তাই। বুঝছো? সরাসরি পরীক্ষা এই কথায় থাকে, একটা উচ্চতায় একটা বস্তু ধরে রাখছে, একটা উচ্চতায় বস্তুটাকে ধরে রাখলে আমাদের কাজ শূন্য। বুঝছো? এরপর আসো দেখো, কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, এটা অলরেডি আমি এখানে আলোচনা করে দিচ্ছি। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ শূন্য। পরে আসো সংরক্ষণশীল বল দ্বারা কাজ। এখন সংরক্ষণশীল বল কি, অসংরক্ষণশীল বল কি, এগুলো তোমার জানতে হবে অবশ্যই। আর এই সংরক্ষণশীল বল কি, অসংরক্ষণশীল বল কি, আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। যারা ক্লাসটা করছো খুবই ভালো, না করলে একটু দেখে নিও। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো সংরক্ষণশীল বল কোনগুলো? ঘষেটি, এর বাইরে যেগুলো সেগুলাই। বুঝছো? ঘর্ষণ বল, সান্দ্র বল, তারপরে টান বল, হ্যাঁ, এই বলগুলোর বাইরে যেগুলো সেগুলাই। মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল। দেখো এই সংঘর্ষী বলগুলো কি কি? মহাকর্ষ বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, চৌম্বক বল, হ্যাঁ, তারপর কি? আদর্শ স্প্রিং এর প্রতিরোধী বল, আদর্শ স্প্রিং এর প্রতিরোধী বল, প্রতিরোধী প্রতিরোধী বল। এগুলো হচ্ছে আমাদের কি বলো, এগুলো হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের উদাহরণ। আর এই বলগুলো দ্বারা যে কাজটা হবে সেটা আমাদের শূন্য কাজ। বুঝতে পারছো? এরপর দেখো, একটা বস্তু যদি সমবেগে চলে, সমবেগে চললে আমরা ত্বরণ বা মন্দন পাবো না। দেখো সমবেগে চললে কি হবে? ত্বরণ থাকবে না, মন্দন থাকবে না। ত্বরণ মন্দন যদি না থাকে, বল থাকবে? বল না থাকলে কাজ থাকবে? থাকবে না। ওকে, এটুকু ছিল আমাদের কথা। পরে আসো দেখো, এই কথাগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, মনে রাখো। পরে আসো দেখো, কাজ শক্তি উপপাদ্য। দেখো কাজ শক্তি উপপাদ্য কি? দেখো কাজ শক্তি উপপাদ্যটা কি? ধরো একটা বস্তু, এই বস্তু, হ্যাঁ, এই বস্তুর ভর হচ্ছে m, এই বস্তুটা আদিবেগ ইউ নিয়ে গতিশীল ছিল। একটা সার্টেন টাইম পর এই বস্তুটার বেগ চেঞ্জ হয়ে গেছে v। ভর ঠিকই আছে, হ্যাঁ, ভরটা ঠিকই আছে। এখন এই জায়গায় বলো তো ভরবেগটা কত, সরি গতিশক্তি কত? হাফ m ইউ স্কোয়ার, রাইট? এই জায়গায় হাফ m ভি স্কোয়ার। এখন দেখো এই যে গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তি এর যে পার্থক্যটা, সেটা দ্বারা কাজ নির্দেশ করা হয়।
গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ, এটাকে বলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। দেখো দেখো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, কাজের মানটা হবে শক্তির পরিবর্তনের সমান, গতিশক্তি পরিবর্তনের সমান। এটা হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। বুঝতে পারছো? এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ক্লিয়ার? পরে আসো দেখো, পরে আসো, পরে আসো দেখো কাজ সম্বন্ধে কিছু সূত্র দেওয়া আছে মনে হয়, দেখি আলোচনা করি। দেখো দেখো যে সূত্রগুলো আমরা আলোচনা করি সেই সূত্রগুলাই একবার একদম গুছাই দিচ্ছি। দেখো বল প্রয়োগে বস্তু স্মরণ ঘটলে কাজের ফর্মুলা এটা। স্প্রিং এর ক্ষেত্রে কাজের ফর্মুলা হচ্ছে W = হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো ধরো এই যে স্প্রিংটা একটা স্প্রিং, হ্যাঁ এটা একটা স্প্রিং, এই স্প্রিং এ তুমি একটা ভর ঝুলাইছো, ভর ঝুলে অবশ্যই একটা স্মরণ ঘটবে। স্প্রিংটা হয় নাই, কল্পনা করবে একটা স্প্রিং, হ্যাঁ ধরো এইটুকু স্মরণ ঘটলো এক্স, বা তুমি যদি স্প্রিংটাকে এভাবে চাপ দাও তাহলে সংকোচন ঘটবে। দেখো এটুকু হচ্ছে সংকোচন, ঠিক আছে, সংকোচন। এক্স দ্বারা বুঝালাম আমি প্রসারণ বা সংকোচন বুঝালাম। বুঝতে পারছো? এখন তোমার যদি এখান থেকে বের করতে বলে স্প্রিং কর্তৃক কৃত কাজ কত, বা বাইরে থেকে যে টানতেছে এজেন্ট তার দ্বারা কৃত কাজ কত, দেখো এজেন্ট কর্তৃক কৃত কাজ ডাব্লিউ এজেন্ট, এখানে আলোচনা করি। দেখো ডাব্লিউ এজেন্ট, এজেন্ট কর্তৃক কৃত কাজটা হচ্ছে হাফ কে, দেখো এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এই কথাটা অর্থ কি? এই যে ফাইনাল যে স্মরণটুকু হইলো আর ইনিশিয়াল যে স্মরণটুকু ছিল ওটার পার্থক্যের সমান। আবার যদি তোমাকে বলে স্প্রিং কর্তৃক কৃত কাজ কত, স্প্রিং কর্তৃক কৃত কাজ কত, সেটা হচ্ছে হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, মানে ইনিশিয়াল স্কোয়ার মাইনাস ফাইনাল স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই দুটো তুমি যদি মনে রাখতে নাও পারো, অবশ্যই এই সূত্রটা মনে রাখো, ঠিক আছে, এই সূত্রটা মনে রাখো। এখন কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? এই কে দ্বারা বোঝাচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স দ্বারা বোঝাচ্ছে সরণ। তোমরা একটা সূত্র দেখছো, দেখো এফ ইজিক্যালস টু কে এক্স, অ্যাকচুয়ালি মাইনাস কে এক্স, এখানে জাস্ট মাইনাসটা ইগনোর করলাম আর কি। তাহলে দেখো এখান থেকে তুমি যদি স্প্রিং ধ্রুবক কে পেতে চাও, কে এর মানটা কি আসবে? কে সমান কি এফ ডিভাইডেড বাই এক্স, অথবা এফ মানে কি জানো তুমি? এমজি ডিভাইডেড বাই এক্স লেখা যায়, হ্যাঁ লেখা যায়। আসো দেখো, বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারতেছো ভাইয়া? আচ্ছা এরপরে আসো দেখো, এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের না? এরপরে আসো দেখো, এরপরে কি আছে দেখি। আচ্ছা এরপরে কোশ্চেন, এর আগে কিছু আলোচনা করে দিই। দেখো এর আগে আরো কিছু কাজ আমরা পাবো, সেই কাজগুলো কি কি দেখো। তোমার যদি বলে ভাইয়া, দেখো তোমার যদি এখন হাতুড়ি প্যারেকের ক্ষেত্রে কাজ বের করতে বলে, হাতুড়ি প্যারেক, এই হাতুড়ি প্যারেকের ক্ষেত্রে কাজ দেখো, হাতুড়ি প্যারেকের ক্ষেত্রে কাজ দেখো। দেখো ধরো একটা দেওয়াল, এই দেওয়ালে তুমি এখন একটা প্যারেককে মানে কি করতে চাচ্ছ আর কি, লাগাইতে চাচ্ছ। এটা ধরো তোমার হচ্ছে হাতুড়িটা, এই হাতুড়ি দ্বারা তুমি যখন এটার উপর বল প্রয়োগ করবা, হ্যাঁ একটা বল দিবা, একটা কাজ করতে হবে না, এই যে পরিমাণ কাজ তুমি করবা এই কাজটাই তোমার এখানে গিয়ে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। বুঝছো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো ডব্লিউ ইজিক্যালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো এখানে তুমি একটা বল দিলা, বলের পরে স্মরণ করছে না, এর সমান কি আমি লিখতে পারি এফ এক্স বা এফ এস, বলা যায়? হ্যাঁ ভাইয়া যায়। এখন দেখো এই হাতুড়ি ধরো, দেখো এটা এখন ভূমি, দেওয়াল না, এটা দেওয়াল ছিল, এখন আর তুমি দেওয়ালে না, এখন তুমি ভূমিতে লাগাইতে যাচ্ছ। ভূমিতে ধরো একটা হাতুড়ি ফেলে দিছো, এটা ধরো হাতুড়ি, এখানে একটা প্যারেক ছিল, এখন এই হাতুড়িটা এখান থেকে এতটুকু পথ অতিক্রম করে এসে ধরো এই পথ অতিক্রম করে এসে এই প্যারেকটা মাটির নিচে আরো একটু ঢুকে গেছে এক্স পরিমাণ। তাহলে এখানে ক্ষেত্রে আমার কাজ কত? দেখো এখানে কাজ হচ্ছে আমাদের ডাব্লিউ ইজিক্যালস টু এম জি এইচ, তাই না? হ্যাঁ এইচ, কিন্তু এইচ এর সাথে এই যে এক্সটা এটাও তো ভিতরে প্রবেশ করছে, তাই না? তাহলে কি করবো আমরা? এম জি এইচ প্লাস এক্স। বুঝতে পারছো? এটা হচ্ছে হাতুড়ি প্যারেকের ক্ষেত্রে। এরপরে দেখো এন সংখ্যক ইট একটার উপর আরেকটা উঠায় যে কৃতকাজ করতে হয়, এন সংখ্যক ইট দ্বারা যে কৃতকাজ, এই সূত্রটা কি? কৃতকাজ। দেখো এন সংখ্যক ইট দ্বারা কৃতকাজ হচ্ছে ডাব্লিউ ইজিক্যালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এম জি এইচ। বুঝতে পারছো? সবগুলো আমি গোছাই দিচ্ছি। ওকে দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? দেখো বুঝছো এই পর্যন্ত? পরে আসো দেখো এরপরে আমি কি করতে পারি, দেখো তোমার যদি একটা গ্রাফ দেয়, তোমাকে যদি বলে একটা গ্রাফ দিয়ে বলে এই গ্রাফ থেকে কৃতকাজ বের করো, ধরো একটা গ্রাফ দিল এরকম,
হ্যাঁ, ধরো এরকম একটা গ্রাফ দিছে, ট্রাপিজিয়াম বা ত্রিভুজ আকার দিতে পারে, যে কোনো শেপের একটা গ্রাফ দিতে পারে। এখন গ্রাফ থেকে কৃতকাজ, গ্রাফ থেকে কৃতকাজ কেমনে বের করবো আমরা? গ্রাফ থেকে কৃতকাজ, দেখো গ্রাফ থেকে কৃতকাজ কেমনে বের করবো? গ্রাফ থেকে কৃতকাজ বের করার জন্য কৃতকাজটা হবে গ্রাফের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, গ্রাফের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, গ্রাফের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন তোমার যদি এই গ্রাফটা ধরো তোমার যদি আবদ্ধ ক্ষেত্রটা ত্রিভুজ আকার হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা দিবা। তোমার যদি ট্রাপিজিয়াম হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মানে সূত্রটা দিবা। যে ধরনের শেপটা আসবে সেই শেপের তুমি ক্ষেত্রফলের সূত্রটা এখানে দিয়ে দিবা। বুঝতে পারছো? বুঝা গেছে? বলে আসো, দেখো। আচ্ছা, এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই। হ্যাঁ, দেখো আমাদের মেইন আলোচনা এতটুকু ছিল, মানে কাজ সম্পর্কিত। এখন আমরা কোশ্চেন সলভ করবো। দেখো আমরা এখন কোশ্চেন সলভ করবো। কিছু স্কিপ করছি বলো তো? এতটুকুর মধ্যে কোনো কিছু স্কিপ করছি আমি? মনে হয় না করছি। দেখো, ওকে, এখন আসলে আমরা কোশ্চেন সলভ করবো। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলছে আমাদের। দেখো কি বলছে, কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর 1000 নিউটন বল, আচ্ছা নিউটন ব্লক টেনে তুলছে। দেখো একটা ব্লক আছে যার ওজন হচ্ছে 100 নিউটন আর কি, টেনে তুলছে। আমি গ্রাফ আগাচ্ছি। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে? ব্লকটা যদি সমদ্রুতিতে চলে, ব্যক্তি কি পরিমাণ কাজ করবে? এই যে ম্যাথটা, এই ম্যাথটা তুমি 2-3টা ওয়েতে করতে পারো, 2-3টা প্রসেসে করতে পারো। এই সেম ম্যাথটা তোমার যদি নিউটনিয়ান বলবিদ্যায় আসতো, তাহলে তুমি সামেশন অফ এফ সমান এম এ বা আনত তলের যে ম্যাথটা ছিল, টপিকটা ছিল, সেই টপিকের আন্ডারে করতে পারো। অথবা এখানে তুমি যদি করতে যাও, সেখানে তুমি এমজিএইচ সূত্রটা ইউজ করে করতে পারো। আমি জাস্ট এই অধ্যায়টা করে দিচ্ছি। দেখো প্রথমে একটা আনত তল আঁকাই। এই যেটা হচ্ছে আমাদের আনত তল, এই তলের উপর একটা ব্লক ছিল। হ্যাঁ, এই ব্লকের তলের উপর একটা ব্লক ছিল যার ওজন হচ্ছে আমাদের এমজি সমান কত? 100 নিউটন। বুঝছো? এখন এই যে তলটা, এই তলের আমাদের বলে দিচ্ছে, দেখো এই তলটার দৈর্ঘ্য বলছে আমাদের 5 মিটার উঁচু আর কি। এটা 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার। আর এই তলটা, এই যে আমাদের ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। বুঝতে পারছো? 30 ডিগ্রি কোণ করে আছে। এখন আমাদের বের করতে বলছে কৃতকাজ কত। একদম সহজভাবে যেটা করা যায় সেটা আমি করে দিচ্ছি। দেখো আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা, তাই না? দেখো এটা তো জানো, এমজি এইচ, এটা জানো না? ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এটা মানে কি? কাজ। এমজি এইচ মানে কি? এটাও কাজ। গতি শক্তি বা বিভব শক্তি, এগুলো তো কাজই, তাই না? তাহলে আমি যদি এই সূত্রটা ইনপুট করি বা ইউজ করতে চাই এখানে, তাহলে কি করতে পারবো না? আমি পারবো। দেখো কিন্তু মনে রাখবা, এই সূত্রটা তুমি দিছো কিসের? বিভব শক্তি, রাইট? বিভব শক্তি, এটা বিভব শক্তির। আর বিভব শক্তির ক্ষেত্রে আমরা যে উচ্চতাটা ইউজ করি, এই উচ্চতা কিভাবে কাউন্ট করি? ভূমি থেকে খাড়া উচ্চতা হচ্ছে এইচ বিভব শক্তির ক্ষেত্রে, রাইট? তো দেখো এখানে আসো, এই যে এইচটা, এখন এখানে কি খাড়া কোনো উচ্চতা এখানে দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে? নাই। তাহলে আমাদের খাড়া উচ্চতা এখান থেকে বের করে নিতে হবে। কেমনে বের করবো? এই যে দেখো আমাদের তলটা আছে 5 মিটার, এই তলটাকে চাইলে আমি উপাংশে ভাগ করতে পারি, দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই বরাবর উপাংশ পাবো। আচ্ছা আমি নিচে দেখাই। দেখো এটা আমাদের কি ছিল? 5 মিটার ছিল, রাইট? 5 মিটার ছিল। এই বরাবর কি ছিল আমাদের? 30 ডিগ্রি কোণ ছিল। এখন এটাকে আমি চাচ্ছি দুটো উপাংশে ভাগ করব। একটা আনুভূমিক উপাংশ পাবো, কি পাবো? 5 cos 30। আর একটা কি পাবো? উলম্ব উপাংশ পাবো। এটা কি বলতো? 5 sin 30। দেখো তো এই 5 sin 30টাই আমাদের কি উচ্চতা বোঝাচ্ছে না? 5 sin 30টাই যে এতটুকু আমাদের উচ্চতা বোঝাচ্ছে না? এতটুকু বলো তো, 5 sin 30। হ্যাঁ, উচ্চতা বোঝাচ্ছে। তাহলে আমি দেখো এমজি ঠিকই রাখলাম, আর এস এর জায়গায় কি ইনপুট করবো বলো তো? 5 sin 30 ডিগ্রি। আমি বুঝাতে পারলাম? বুঝছো? এখন দেখো জাস্ট মান বসাও। এমজির মান কত দেওয়া আছে আমাদের? 100 ইন্টু 5 sin 30 এর মান কত? √3 ডিভাইডেড বাই 2, তাই না? না সরি, sin 30 এর মান কত? হাফ। sin 30 এর মান কত ভাইয়া বলো তো? হাফ না? sin 30 এর মান হচ্ছে আমাদের হাফ। দেখো তাহলে আমরা এই হাফ যদি কেটে দিই, তাহলে এখানে আমাদের 50 থাকে। 50 গুণ 5, 5 5 25, 250 জুল। দেখো উত্তর আছে কিনা দেখো তো, 250 জুল। এই যে আমাদের 250 জুল উত্তর। বুঝতে পারছো? একদম সহজে যেভাবে করা যায় সেটা করলাম। এখন এটাই তুমি চাইলে আমাদের সামেশন অফ এফ সমান এম এ ওই সূত্র দিয়েও করতে পারতো, নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে। বুঝতে পারছো? বুঝছো? বুঝা গেছে এই পর্যন্ত? বুঝছো? আশা করি বুঝতে পারছো। পরে আসো, দেখো
আর এই ম্যাথটা তোমরা ওই নিয়মটাতেও করে রাখো। হ্যাঁ, তোমরা যারা আজকে ক্লাসটা করলা এই সেম ম্যাথটাই তোমরা নিউটনের বলবিদ্যার যে কনসেপ্টটা আছে আনত তলের, সেই কনসেপ্ট দিয়ে তুমি ম্যাথটা সলভ করে খাতায় রেখে দিবা। তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। পরের কোশ্চেন আসো, দেখো 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে এত মিটার উপরে উঠানো হলো, সম্পাদিত কাজের পরিমাণ কত? দেখো আমি এখানে একটা জিনিস তোমাদের আলোচনা করে দিই। দেখো W ইজিক্যালস টু mg, আচ্ছা W ইজিক্যালস টু fs cos থিটা, রাইট? fs cos থিটা বা fs, হ্যাঁ fs বা হচ্ছে কি আমরা দেখো হাফ mv স্কয়ার। তোমাদের এখন প্রশ্ন আসতে পারে ভাই W মানে হাফ mv স্কয়ার কেমনে? তোমরা কাজের ফর্মুলা কি দিছিলা, সংজ্ঞাটা কি দিছিলা? কাজ এক প্রকার শক্তি, মানে এই একদম 9 10 যেটা পড়ছো, কাজ এক প্রকার শক্তি। তাহলে দেখো এই যে গতি শক্তি, এটাও তো শক্তি। তার মানে কাজ আর গতি শক্তি কি সেম রাশি না? বিভব শক্তি, বিভব শক্তি এটা তো শক্তি, ওই শক্তি মানে কি কাজ না? তার মানে সকল কাজকে, সকল শক্তিকে তুমি ইকুয়াল দিয়ে লিখতেই পারো, সকল প্রকার শক্তিকে তুমি ইকুয়াল দিয়ে লিখতেই পারো। সেই ইকুয়ালটাতে আমি আগে লিখে দিচ্ছি, দেখো পরে দিতাম আগে দিচ্ছি। দেখো W ইকুয়ালস টু fs cos থিটা, fs হাফ mv স্কয়ার, তারপর কি লিখতে পারবো? mg h লিখতে পারবো, তারপর কি লিখতে পারবো বলো তো ভাইয়া? হাফ কে x স্কয়ার, তারপর কি লেখা যায়? ms ডেল থিটা, ms ডেল থিটা, তারপর কি লেখা যায়? আরো আছে কিন্তু, দেখো এপাশে লিখি, দেখো এপাশে লিখি, দেখো ms ডেল, তারপর কি আছে বলো তো? i স্কয়ার rt, i স্কয়ার rt, আর কি আছে? আর কি আছে বলো বলো বলো? mlf, mlv। দেখো সবগুলা শক্তিকে আমি একত্রে লিখে দিলাম। এখন এটা লেখার ফলে আমার উপকারটা কি হইলো? দেখো এটা লেখার পর আমার উপকারটা কি হইলো? দেখো তোমার অনেক ক্ষেত্রে বেগ দেওয়া থাকবে, সরণ বের করতে বলতে পারে বা উচ্চতা বের করতে বলতে পারে। দেখো বেগ দেওয়া যদি থাকে তাহলে তুমি অবশ্যই শক্তির এই সূত্রটা ইউজ করবা। তোমার যদি উচ্চতা চাই তাহলে এটার সাথে তুমি এটা নিয়ে কাজ করবা। তোমার যদি এখন সংকোচন বা প্রসারণ চাই স্প্রিং এর, তাহলে এটার সাথে তুমি এটা নিয়ে কাজ করবা, মানে এটা সমান এটা দিয়ে ক্যালকুলেশন করবা। তোমার তাপমাত্রার পরিবর্তন চাইলে এটার সাথে এটা আলোচনা করবা। মানে যে দুটার তথ্য প্রশ্নে দেওয়া থাকবে সেই দুটা সূত্র নিয়ে তুমি সমান দিয়ে ম্যাথ করতে পারবা। বুঝছো? এই সূত্রটা তোমরা মানে এই যে কোশ্চেনটা লিখে দিছি আমি একদম এক লাইনে, এটা সুন্দর করে তোমরা মনে রাখো, এটা মনে রাখো, খাতায় উঠাই ওরা। এখন দেখো এই ম্যাথটা, দেখো এই ম্যাথটাতে কি বলছে? 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে 10 মিটার উপরে উঠানো হলো। দেখো কি করছে আমাদের, ভূমি থেকে, এটা ধরো ভূমি, এটা আমাদের ভূমি থেকে ঠিক সোজা উপরের দিকে 10 মিটার উঠানো হয়েছে। এই যে এই পয়েন্টটাতে ধরো 5 কেজি ভরের বস্তুটা, এখন আমাদের বের করতে বলছে কৃত কাজের পরিমাণ। এখন দেখো তো তুমি এখানে খাড়া উচ্চতা পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছ। এখন উচ্চতা যদি পাও তাহলে কি পাবা? কাজ পাবা। কাজের কোন ফর্মুলা দিবা? mg h, এই ফর্মুলাটা দিবা। খুবই সুন্দর তাই না? খুবই সহজ। দেখো তাহলে ইউজ করো W ইকুয়ালস টু mg h। m এর মান কত আমাদের? 5 কেজি, g এর মান হচ্ছে 9.8, h এর মান হচ্ছে আমাদের কত? 10। এখন ক্যালকুলেশন করতে হবে। গত ক্লাসে শিখেছিলাম দশমিক উঠে দাও, একটা শূন্য কাটো, কাটছি। এখন 5 আর 98 গুণ করতে হবে, করো। 5 আর 40 এর শূন্য হাতে আমার কত? 4 থাকে, 5 42 আর 4 50। দেখো 490 জুল। অপশন আছে না? 490 জুল, অপশন নাই। বুঝতে পারছি? বুঝছো বুঝছো? বুঝা গেছে? হ্যাঁ তোমরা করে ফেলছো, অনেক ট্যালেন্টেড সবাই। 100। আসো পরে দেখো কি বলছে? 6 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের ক্রিয়ার ফলে বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ করে কোণ উৎপন্ন করে। আচ্ছা কোণ উৎপন্ন করে এত মিটার সরে গেল, কাজের পরিমাণ কত? খুবই সুন্দর। দেখো কি বলছে আমাদের, কি বলছে? একটা বস্তুর উপর তুমি 6 নিউটন বল দিছো, যার ফলে বস্তুটা এই যে বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আমাদের 20 মিটার সরে গেছে। এখন কাজের মান বের করতে বলেছে। আমার খুবই সহজ। দেখো W কি জানি আমরা? fs cos থিটা জানি। f এর মান কত এখানে? 6। s এর মান কত আমাদের? s এর মান হচ্ছে 20, cos 60 এর মান কত? হাফ। তাহলে হাফ কাটো, 10 আর 6 60 জুল। এগুলো সহজ প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন, এগুলো একদমই সহজ প্রশ্ন। দেখো দেখো এই প্রশ্নটা দেখো, 10 মিটার উঁচু স্থান থেকে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বলকে ফেলে দিলে বলটি পুনরায় 8 মিটার উঁচুতে চলে যায়। দেখো এটা আমাদের ভূমি। ধরো এই ম্যাথটা তোমরা বহুবার করছো এই বোর্ডে, এই ক্লাসরুমে আমি বহুবার নিজেই এই ম্যাথটা করাইছি। হ্যাঁ দেখো তোমরা করছো বহুবার। দেখো একটা উচ্চতা থেকে, এই উচ্চতা হচ্ছে 10 মিটার, এই 10 মিটার উঁচু থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হলো। বলটা যখন ভূমিতে আসবে, ভূমিতে এসে বলটা আবার পুনরায় 8 মিটার উঁচুতে চলে গেল। 8 মিটার উঁচুতে চলে গেছে। এখন বের করতে বলছে আমাদের, দেখো কি পরিমাণ শক্তি ব্যয় হবে সেই মানটা বের করতে বলছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ভাই শক্তি ব্যয়টা কেন হলো বলো তো? শক্তি ব্যয়টা কেন হলো? হ্যাঁ ঠিক বলছো তোমরা। এই যে বলটা আসলো, এসে এখানে ঘর্ষণে লিপ্ত হয়েছে, ঘর্ষণের ফলে ধরো তাপ উৎপন্ন হয়েছে বা শক্তির শব্দ উৎপন্ন হয়েছে, তাপ বা শক্তিতে ওটা অপচয় হয়ে গেছে। এই অপচয়কৃত শক্তিটাই আমাদের বের করতে বলছে। করো mgh 1 - mg
এইচ টু। দেখো এই ক্ষেত্রে কাজটা আর এই ক্ষেত্রে কাজটা তুমি যদি বিয়োগ করতে পারো, মানে এই ক্ষেত্রে কাজটা বের করলা, এই ক্ষেত্রে কাজটা বের করলা, করে জাস্ট মাইনাস করে দিলা, অপচয় পেয়ে গেলা। খুবই সহজ। করো দেখো, এমনি যদি আমি কমন নিই এখান থেকে, এইচ টু মাইনাস এইচ ওয়ান মাইনাস এইচ টু, তাই না? দেখো এইচ ওয়ান মাইনাস এইচ টু, এখন জাস্ট মান বসাও। এম এর মান কত আমাদের? 100 গ্রাম। 100 গ্রাম মানে কত? 100 ইন্টু টেন ইনভার্স টি, কেজিতে নিলাম। জির মান কত? 9.8। এইচ ওয়ান কত? 10 ইস টু কত? 8। তাহলে 2 আসবে এখানে, তাই না? 2। এবং ক্যালকুলেশনটা করতে হবে। খুবই সুন্দর করো। তাহলে দেখো এই 2 শূন্য এখানে কাটলে আমাদের থাকবে কত? এখানে আমাদের থাকবে কত বলো তো? এখানে সহজ করে লিখি, দেখো তোমাদের বোঝার সুবিধাতে সহজ করে লিখি। দেখো এখানে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, কেজিতে হয়ে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। দেখো এখন কি করবো আমি? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখন থাকে কি আমাদের? দেখো তুমি এখানে কাউন্ট করে দেখো, আমার থাকি তাহলে এখানে 9.8 আর 2 কত আসে আমাদের? 19.6। 19.6 ভাগ নিচে কত কত ছিল? 10 ছিল, তাই না? এখন এই 10 থেকে ভাগ করে যদি করো তাহলে কত আসবে? 1.96। 1.96। বুঝতে পারছো? কিন্তু সহজ প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন। দেখো আচ্ছা, লিফটের মধ্যে দাঁড়ানো 60 কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে? গতকালে করাইছি নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে, হ্যাঁ, নিউটনের মেকানিক্স চ্যাপ্টারে আমরা এটা হোমওয়ার্ক করবা। গতকালে করাইছিলাম লিফটের মধ্যে দাঁড়ানো ব্যক্তি কত বল অনুভব করবে, বিস্তারিত পড়াইছিলাম। বুঝছো? দেখো কি বলছে, একটি কণার উপর এফ বল দিছে, হ্যাঁ, এফ এর একটা বল দিছে, ভেক্টর ফরম্যাটে দিছে, আর এর একটা দিছে আর কি। বল দ্বারা সম্পাদিত কাজের মান কত? দেখো বাকৃবিতে আসছে, দেখছো বাকৃবিতে আসছে। দেখো আমাদের কাজের ফর্মুলা কি? ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। ডট গুণফল কেমনে করতে হয়? আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, জের সহগের সাথে জের সহগ, এর সহগের সাথে কে এর সহগ। এখন দেখো এখানে আয়ের সহগ কি? 2, এখানে কত? 6, তাহলে 12। এখানে কত? -3, ওখানে কত? 2, তাহলে -6। এখানে কত? 2, ওখানে কত? 1, তাহলে 2 কে 2। দেখো ক্যালকুলেশন করো, 6 2 8, 8 জন। দেখো এই যে, বুঝছো? এগুলো সহজ প্রশ্ন, এগুলোই আসে, বুঝছো? এগুলোই আমাদের চলে আসে। তোমরা কি বুঝতেছো ভাইয়া? বোঝা যায়? কথা বোঝো? বোঝো বোঝো? দেখো দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত? 0, তাই না? 0। পরে আসো, এই যে প্রশ্নটা শুরুতে যে বললাম পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই প্রশ্নটা ঢাবিতে 2 বার আসছে। সামনে তোমাদের ঢাবি পরীক্ষা, হ্যাঁ, 20 তারিখের পরীক্ষা। এটা আসলেও আসতে পারে এই টাইপের একটা ব্যাপার। মনোযোগ দাও। দেখো আমি করে দিচ্ছি। দেখো পরিবর্তনশীল বল দ্বারা কাজ কেমনে বুঝলাম? প্রশ্নটা দেখো, 500 গ্রাম ভরের একটি কণার উপর 6x² - 4x নিউটন, মানে এফ এর মান দিচ্ছে, এত নিউটন বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে x সমান 0 অবস্থান থেকে x = 2 অবস্থানে সরে গেলে বল দ্বারা কাজের পরিমাণ কত? এখন দেখো পরিবর্তনশীল বল দ্বারা কাজ চেনার আরেকটা সহজ ট্রিক হচ্ছে, তোমার একটা বলের ফাংশন দেওয়া থাকবে। পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করতে বলছে, এটা চেনার উপায় কি বললাম? বলের একটা ফাংশন দেওয়া থাকবে। দেখো এখানে বলের ফাংশনটা কি দিছে? এফ সমান, ছোট করে লিখি, একটা বড় করতে হবে তো। দেখো এফ সমান কি দিছে? দেখো 6x² - 4x। বুঝছো? এখন বের করতে বলছে আমাদের কাজের মানটা। যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কাজ, তাহলে কাজ বের করার জন্য আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কাকে ইন্টিগ্রেশন করবো আমরা? এফ কে। কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে। এখন জাস্ট বসাও, লোয়ার লিমিট কত ছিল? দেখো তো 0 থেকে গেছে কোথায়? 0 থেকে 2 তে গেছে। তার মানে লোয়ার লিমিট 2, আপার লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট 2। বুঝছো? এখন জাস্ট করো, দেখো এফ এর মানটা বসাও। এফ এর মানটা বসাও কত? 6x² - 4x dx। তোমরা তো ইন্টিগ্রেশন পড়ো, রাইট? ইন্টিগ্রেশন তো পড়ো। ইন্টিগ্রেশনের মেইন ফর্মুলাটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ x⁴n dx সমান কি বলতো? x এর পাওয়ার 1 করে বাড়বে, আর ওই পাওয়ারটা দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ x⁴n+1 ডিভাইডেড বাই n+1, n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c, রাইট? এটা তো আমাদের মেইন ফর্মুলা ছিল, তাই না? এই মেইন ফর্মুলা তুমি যদি জানো তাহলে এখানে করতে পারবে ইজিলি। এখন দেখো আমি যদি x এর সাপেক্ষে এই 6x² কে ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে কি আসবে? দেখো তো 6 তো কনস্ট্যান্ট, এরকম রাখলাম। এখন x কে করলে কি হবে? পাওয়ারটা 1 বাড়বে, 3 হইলো, নিচে কত? 1 বাড়বে, -4 কনস্ট্যান্ট। এখন x কে তুমি যদি করতে যাও, পাওয়ার ছিল 1, আরো 1 বাড়বে, x² ডিভাইডেড বাই 2। বুঝছো? এখন দেখো লিমিট বসাইতে হবে। লিমিট কত ছিল? 0 থেকে 2। বুঝছো? পরে আসো দেখো, এখন এই 3 দ্বারা 6 কে কাটা যায়, কত আসে আমাদের বলতো? 2x³ - 2x², হ্যাঁ, লিমিট ছিল 0 থেকে 2।
এখন লিমিটটা বসাই দাও, প্রথমে আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। বসাও। আপার লিমিট যদি এখানে 2 বসাও, 2 এর পাওয়ার 3 মানে কত? 8, তাই না? -2, এখানে 2 বসাও, আপার লিমিট 2, তাহলে 2 2 4, 4 2 8। বুঝতে পারছো? সরি সরি সরি, দেখো 2 2 4, যেহেতু 2 লিখছিলাম, বুঝছো? এখন তুমি যদি লোয়ার লিমিট বসাইতে যাও, দেখো লোয়ার লিমিট 0, বসালে টোটাল 0ই আসবে। দেখার দরকার আছে? নাই। এখন জাস্ট ক্যালকুলেশন করে দেখো, 4 2 8 2 16 মাইনাস 4 2 8, আমাদের উত্তর কত? 8 জুল। 8 জুল, দেখো এই যে 8 জুল। দেখো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের দেখবা কোশ্চেন ব্যাংক খুলে দেখবা এ বি আকারের একটা দিছে, হ্যাঁ, এ বি এক্স স্কয়ার বা হচ্ছে এরকম একটা দেওয়া আছে, একটু দেখে নিও, সেম ম্যাথই দেখে নিও। চলক আকারে দিছে, এখানে মান আকারে দেওয়া ছিল, পরীক্ষায় আসছিল চলক আকারে। ওকে, বুঝতেছো? বুঝা যায়? বুঝতে পারছো? পরে আসো, দেখো পরে কোশ্চেনটা আসো, কি বলছে দেখো, সংরক্ষণশীল বল। দেখো অনেক বড় একটা কোশ্চেন, অনেক বড় একটা কোশ্চেন, চাইলে আরো 2 লাইন বাড়াইতে পারতো, কোনো লাভ হইতো? আলটিমেট রেজাল্ট তো 0ই আসতো। কেন 0 আসতো? দেখো আমি শুরুতেই আলোচনা করে দিয়েছিলাম, সংরক্ষণশীল বল দ্বারা কাজ, সংরক্ষণশীল বল দ্বারা কাজ কত? 0। হ্যাঁ 0। দেখো তাহলে এই যে শুরুতেই বলছে সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটা বস্তুকে এ থেকে বিতে, বি থেকে সিতে, ডি থেকে এ থেকে, ভং থেকে চং, অনেক কিছু বলতে পারে। আমার দেখার দরকার আছে না? সংরক্ষণশীল বল দেখেই বুঝলা কাজটা আমার 0। বুঝছো? ভংচং যা দেই দেখ, আমরা জাস্ট এটুকুই দেখে বুঝলাম। এই ট্রিকি শব্দগুলো দেখেই তুমি বুঝতে পারবা, মানে ধরতে পারবা আর কি। দেখো ক্ষমতা আমাদের একটু টাইপ করতে একটু ইয়ে করছে, এলোমেলো করছে, প্রথমে শক্তি আসবে, তারপর ক্ষমতায় আসবে। দেখো এই পর্যন্ত আমাদের কাজ রিলেটেড যত কথা ছিল, কাজ কাজ রিলেটেড যা ছিল সব ক্লিয়ার, আমি সব দেখাই দিছি। হ্যাঁ, কাজ সম্পর্কে যা ছিল সব দেখাই দিছি, বুঝছো? এখন শক্তিতে দেখো, শক্তি, শক্তিতে চলে যাবো আমরা। দেখো শক্তি রিলেটেড টপিকে চলে যাব। তোমরা এই পর্যন্ত বুঝছো ভাইয়া? বলো তো, এই পর্যন্ত বুঝছো? বলো, এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা? বলো, বোঝা গেছে এই পর্যন্ত? আসো, এই পর্যন্ত বুঝতে পারলে আমি পরে চলে যাচ্ছি, শক্তিতে চলে যাচ্ছি। দেখো শক্তি, শক্তি। ওকে, ওকে ভাইয়া, বুঝছো বুঝছো? হ্যাঁ বুঝছো। আসো পরে যাই, আমরা শক্তিতে চলে যাই। দেখো শক্তি, দেখো শক্তি, শক্তি সংক্রান্ত। দেখো শক্তি, কোন ধরনের শক্তি পাই আমরা? গতি শক্তি পাই, বিভব শক্তি পাই। হ্যাঁ, আমরা একটা একটা করে আলোচনা করবো। দেখো প্রথমে আসো, দেখো শক্তি, গতি শক্তির ফর্মুলা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, বিভব শক্তির ফর্মুলা কি ইপি সমান এম জি এইচ। তারপর দেখো তাপ শক্তি, হ্যাঁ, তাপের ফলে সৃষ্ট শক্তি, তাপের দরুন সৃষ্ট শক্তি, সেটা কি বলতো? কি? এম এস ডেল থিটা। তারপরে দেখো তড়িৎ প্রবাহের দরুন সৃষ্ট শক্তিটা, তড়িৎ প্রবাহের দরুন সৃষ্ট শক্তি, সৃষ্ট শক্তিটা কি কি বলতো? আই স্কোয়ার আর টি। হ্যাঁ, আর টি। দেখো এই সবগুলোকে আমি সমান লিখতে পারবো, একটু আগে আলোচনাও করছি, সবগুলোকে সমানও লিখতে পারবো, আলোচনা করছি না একটু আগে? দেখো এখন গতিশক্তি, দেখো গতিশক্তি পাইছি, বিভব শক্তি পাইছি, সবগুলো শক্তির মধ্যে সম্পর্ক দেখলাম। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি? গতিশক্তি ইকে সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। পি মানে বোঝাচ্ছে ভরবেগ, হ্যাঁ, ভরবেগের বর্গ ডিভাইডেড বাই টুয়াইস এম। বুঝতে পারছো? বুঝছো? আসো, এটুকু আলোচনা করলে আমরা সব ম্যাথ করতে পারবো। দেখো জাস্ট অতটুকু আলোচনা দেখলেই আমরা সব কোশ্চেনগুলো সলভ করতে পারবো। আসো, কি বলছে দেখো, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? দেখো এটা আলোচনা করার আগে আমি একটা কনসেপ্ট তোমাদের আলোচনা করি। দেখো গতিশক্তি, আচ্ছা দেখো কোন উচ্চতায়, ভূমি থেকে উঠাও, এই জিনিসটা উঠাও, ভূমি থেকে কোন উচ্চতায়, কোন উচ্চতায়, কোন উচ্চতায়, দেখি এক্সাম্পল প্রকাশ করলাম, কোন উচ্চতায়, দেখো দুটা কথা, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। দেখো গতিশক্তি ইকের সমান বিভব শক্তির n গুণ, অথবা তোমার এভাবে দেওয়া থাকতে পারে বিভব শক্তিটা গতিশক্তির n গুণ,
প্রশ্নে এভাবে দেওয়া থাকতে পারে, ভূমি থেকে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, অথবা বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। এই প্রশ্নগুলো বলতে পারে। তো দেখো আমি প্রথমে এটুকুনি আলোচনা করতেছি, এটুকুনি। গতিশক্তি বিভব শক্তির n গুণ যদি বলে, প্রশ্ন যদি বলে দেওয়া থাকে গতিশক্তি বিভব শক্তির n গুণ, সেক্ষেত্রে তোমরা একটা শর্টকাট ইউজ করতে পারবা। ভূমি থেকে ধরলাম x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, তাহলে এই x এর মানটা তোমাদের বের করতে হবে। x এর মানটা কেমনে বের করবো? তোমার প্রশ্নে একটা উচ্চতা দেওয়া থাকবে, টোটাল উচ্চতাকে আমরা h দ্বারা কাউন্ট করবো, h ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হচ্ছে আমাদের শর্টকাট, বুঝতে পারছো? n প্লাস 1 এটা কখন ইউজ হবে? যখন আমাদের গতিশক্তি বিভব শক্তির n গুণ বলবে তখন। আবারও বলি, এই শর্টকাটটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন প্রশ্নে বলে দেওয়া থাকবে গতিশক্তি বিভব শক্তির n গুণ। যদি প্রশ্নে বলে দেয় বিভব শক্তি গতিশক্তির n গুণ, তখন কিন্তু সরাসরি তুমি এটা ইউজ করতে পারবে না, বুঝছো? এখন আসো একটু এখানে নজর দাও। দেখো আমি বললাম যে এই শর্টকাট শুধুমাত্র এটার জন্যই। তাহলে আমি যদি বলে, প্রশ্নে যদি বলে এই কথাটা বলে দেওয়া থাকে বিভব শক্তি গতিশক্তির n গুণ, তাহলে কি আমি এখান থেকে কনভার্ট করে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা বের করতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে দেখো ইকে ইজিক্যালস টু কি বলতো, 1/n ইপি, এটা লেখা যায়? হ্যাঁ যায় তো। তাহলে এই যে দেখো, এই যে n এর মানটা, তাহলে এখানে n এর মানটা কত আসতেছে? এই n এর জায়গায় তুমি বসাবো 1/n, বুঝাতে পারছি? 1/n, জাস্ট এখানে মান বসাই দিবা। দেখো গতিশক্তি বিভব শক্তির 1/n গুণ, বুঝছো? আমি যদি বলতাম বিভব শক্তি গতিশক্তির কত গুণ? দ্বিগুণ, তাহলে কি হতো? গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, এই অর্ধেক মানটাই তুমি এখানে বসাই দিতে। আশা করি বুঝতে পারছো। এখন আসো প্রশ্নে কি বলছো, দেখো 30 মিটার উচ্চতা থেকে, এই যে এটা আমাদের এইচ এর মান, কোন বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এখন তোমাদের অনেকের মাঝে একটা কনফিউশন চলে আসে, ভাই এই যে দ্বিগুণ, 3 গুণ বা যে গুণটাই বলুক, অর্ধেক বলুক, এই যে গুণটা এটা কার সাথে দিব আমরা? গতিশক্তির সাথে দিব নাকি বিভব শক্তির সাথে দিব? দেখো ট্রিক একটা, যার শেষে র থাকবে, দেখো যার শেষে র থাকবে গুণটা তার সাথে দিবা। দেখো এখানে কার সাথে র আছে? গতিশক্তি বিভব শক্তির দেখো বিভব শক্তির সাথে র আছে, তার মানে ওই যে দ্বিগুণ, সেই দ্বিগুণটা হবে বিভব শক্তির সাথে। কার সাথে হবে? বিভব শক্তির সাথে। ওকে, তাহলে দেখো আমাদের এখন জাস্ট সম্পর্ক পেয়ে গেছে। এখন শর্টকাট আমরা দিতেই পারবো। x ইকুয়ালস টু h এর মান হচ্ছে আমাদের 30, n এর মান 2, সূত্রের 1। হ্যাঁ, তাহলে কত আসছে আমাদের? 10 মিটার, বুঝছো? এই প্রশ্নটা তোমাদের যদি বলতো, দেখো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, দেখো এরকম যদি বলা থাকতো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, দেখো তোমাকে যদি বলতো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এই কথা যদি বলে দেওয়া থাকতো, তখন কি করতাম? এখান থেকে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা বের করতাম আমরা। দেখো কি করতাম তাহলে, ইকে ইজিক্যালস টু 1/2 ইপি। এখন তাহলে n এর মানটা কত? হাফ। এই হাফটা এখন এখানে বসাই দিতে হবে। দেখো এই ম্যাটার ক্ষেত্রে যদি আমি করতে চাই, তাহলে কি করবো? 30 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1। এখন এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই, বুঝাতে পারছি? ক্যালকুলেশনটা করো তো দেখি, 1 আর 2 কত? 3। দেখো 30 ভাগ 3 ভাগ 2, 3 × 30। আচ্ছা এভাবে আর করতে হবে আর কি, ক্যালকুলেশন করে যেটা আসবে আর কি, যেটা আসবে সেটাই আর কি, বুঝতে পারছো ভাইয়া? বুঝছো? পরে আসো দেখো। আচ্ছা এই ম্যাথটা দিছে, দেখো কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। সেম ম্যাথটা জাস্ট উল্টাই দিছে। দেখো আগের ম্যাথটাতে কি ছিল? গতিশক্তি বিভব শক্তির, এই সেম ম্যাথটাই দিছে দেখো বিভব শক্তি গতিশক্তির। আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো, করতে পারবো, তোমরা করে ফেলো। আমার কথা, মুখের কথাগুলো যদি বুঝতে পারো, তাহলে করতে পারবো তোমরা। পরে আসো দেখো কি বলছে, একটি ইলেকট্রনের ভর এত, বেগ এত হলে গতিশক্তি কত? খুবই সহজ, কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে গিয়ে একটু মানে বেগ পোহাইতে হইতে পারে। দেখো আমি দেখাই দিচ্ছি তোমাদের। ইকে সমান, যারা হ্যান্ড ক্যালকুলেশন পারো না, যারা হ্যান্ড ক্যালকুলেশন একেবারে পারো না, তারা এই ক্যালকুলেশনটা দেখো। যারা পারো না তারা দেখো, একটু মনোযোগ দাও। আমাদের গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এখন এম এর মান কত এখানে? 9.11 ইন্টু 10 ইনভার্স 31, রাইট? হাফ এম ভি স্কোয়ার। এখন ভির মান কত দেওয়া আছে? দেখো 1 ইন্টু 10⁸, এর উপর স্কোয়ার দিতে হবে, অনেক বড় করে লিখলাম। এখন দেখো আমাদের ক্যালকুলেশনটা কেমনে করবো আমরা? এই হাফ ঠিকই রাখলাম, ইন্টু 9.11 কে আমি 9 ধরে নেই, ধরো 9.11 কে আমি 9 ধরে নিলাম। দেখো ইন্টু 10 ইনভার্স 31 গুণ, দেখো এই যে এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি দুইটা এর সাথে গুণ হয়ে যাবে, কত হবে? 10⁻, কত? 16 হবে। প্রথমে আমরা কাজ করব পাওয়ারের। দেখো এই দুই পাওয়ারের কাজ করব। দেখো এখানে মাইনাস, এখানে কত প্লাস। সুযোগের নিয়ম তো জানো, না? তাহলে দেখো এই 2 10 থেকে তুমি 1 10 নিতে পারবা, আর এটার উপরে জাস্ট কি নর্মাল যোগ করবা। তাহলে -31 আর 16 যদি যোগ করো কত আসবে? -15 আসবে।
বুঝছো? আর এখানে দেখো, তুমি যদি 2 দিয়ে 9 কে কাটো, 2 দিয়ে 9 কে কাটলে কত আসবে দেখো, 9, তো 4 দুগুণ 8, আর এক অবশিষ্ট থাকে। এখন 2 দিয়ে তো 1 কে কাটা যায় না, তাহলে একটা দশমিক দিবা, সরি, হ্যাঁ এখানে একটা দশমিক দিবা, এই যে এখানে উত্তরে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবা। এখন দেখো 2 দিয়ে 2 কাটো, তাহলে 5 দুগুণ 10, 4.5। তাহলে এর মানটা কত আসতেছে আমাদের? 4.5। দেখো অপশনে তোমাদের এরকম একটা কিছু দেওয়া থাকবে, এরকম কিছু একটা দেওয়া থাকবে। যদি এটা না থাকে তাহলে এরকম থাকবে, দেখো 45 গুণ tan ইনভার্স 16। এটা বুঝছো? দেখো ছোট সংখ্যাকে বড় করছি, 4.5 কে আমি 45 করছি, মানে ছোটকে বড় করছি, tan এর পাওয়ারটা মাইনাস আকারে বড় হয়ে গেছে। বুঝছো? এই দুটোর মধ্যে একটা দেওয়া থাকতে পারে। পরে আসো দেখো গুলীয় তক্তা। দেখো গুলীয় তক্তার ক্ষেত্রে কি, দেখো ম্যাথ দেখলে বুঝবে, এখানে কনসেপ্ট দেওয়ার মতো তেমন কিছু নাই। দেখো কি বলছে, দেখো একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, একটা কাঠের তক্তা ভেদ করতে পারে। আরো দেখো বুলেটের গতি যদি 8 গুণ করা হয়, তাহলে কত গুণ, মানে কতটি তক্তা ভেদ করতে পারবে, কতটি। তোমার যদি কতটি চাই, এন এর মান চাই, তাহলে কি করবা, ভি এর উপর স্কয়ার করে দিবা। তোমার যদি বেগ চাই, তাহলে কি করবা, রুট এন করে দিবা। হ্যাঁ, ধরো 8টা তক্তা ভেদ করতে পারে, বেগ কত, 8টা তক্তা ভেদ করতে পারে, বেগ কত, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। তোমার যদি বের করতে বলে, বেগ দিয়ে বলে কয়টা ভেদ করতে পারবে, তাহলে তুমি উপরেরটা ইউজ করবা। আশা করি বুঝতে পারছো। দেখো কি বের করতে বলছে আমাদের, বেগ দিচ্ছে কি, বুলেটের গতি 8 গুণ করা হয়েছে, তাহলে কয়টা মাপতে পারবে, 8 8 64টা, 64টা ভেদ করতে পারবে। বুঝছো ভাইয়া? বুঝছো? হাসিবুর রহমান, মেহেদী হাসান মারুফ, ওকে, তানভীর হোসাইন, সেরিন রিফা, ওকে ভাইয়া। দেখো সবাই উত্তর করছো। শ্রুতি ঋতু, ওকে, রাফিদ, সিফাত, আচ্ছা, সেন্ট্রাল, কি সেন্ট্রাল ভাইয়া, চিরাল সেন্ট্রাল, ওকে, ইভা হোসাইন, ওকে ওকে, ফাতিমাতুজ জোহরা, রাজিয়া সুলতানা, ওকে। আসো আমরা করি। দেখো পূজা দাস, প্রীতম পল, আমার ছোট ভাই প্রীতম পল। দেখো দেখো বুঝছো এই পর্যন্ত? পড়ে আসো, দেখো পড়ে আসো। দেখো ক্ষমতা, এই ক্ষমতার স্লাইডটা আগেও আমাদের মানে ভুল করে আগেও দিয়ে দিছিল। হ্যাঁ, এখন দেখো ক্ষমতা সংক্রান্ত যত যা দরকার সব আমি আলোচনা করে দিচ্ছি। দেখো ক্ষমতা, ক্ষমতা দেখো। এখন ক্ষমতা মানে কি বলতো? ক্ষমতার কথাটার অর্থ কি? একক সময়ে যে পরিমাণ কাজ করা যায় বা কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। একক সময়ে যে কাজ করা যায়, একক সময় টি যে পরিমাণ কাজ করতে পারবো, সেটাকে বলছি আমরা ক্ষমতা। বুঝতে পারছো? এখন এই কাজের ফর্মুলা আমি অনেকগুলো লিখে দিছি না একটু আগে, একটা লাইনে সবগুলো লিখে দিলাম। এখন সবগুলো তুমি যদি এখানে ইনপুট করো, সবগুলোর মধ্যে একটা করে দিবা আর কি। একটা দিলা, ক্ষমতা পেয়ে গেল। একটা দিলা, সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা। আবার একটা দিলা, সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাইলে। বিষয়টা বুঝছো? মানে একক সময় দিয়ে ভাগ করে, কাজকে সময় দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যায়, সেটাই ক্ষমতা। বোঝা গেছে? এখন দেখো একটা জিনিস আমি এখানে আলোচনা করি। দেখো পি সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই তো? এখন ডাব্লিউ মানে কি একটা সূত্র জানি না আমরা, এফ এস। দেখো তো, এফ এস, তাই না? জানি তো, এফ এস ডিভাইডেড বাই টি। এখন দেখো এই যে এস ডিভাইডেড বাই টি, যে এতটুকু এস বাই টি, দেখো ভি সমান, আচ্ছা দেখো এস ইজিক্যালস টু ভিটি, রাইট, ভিটি। এখন দেখো এস বাই টি মানে তুমি কি লিখতে পারবা, ভি লিখতে পারবা না? এই সূত্র কিসের? সমবেগের ক্ষেত্রে না? গত মেডিকেল পরীক্ষা যারা দিছো, মেডিকেল পরীক্ষায় এই সেম টপিক থেকে একটা ম্যাথ আসছিল এখান থেকেই। বুঝছো? তো দেখো এই এস বাই টি মানে আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি, ভি, হ্যাঁ লিখতে পারি। দেখো একটা ফর্মুলা পাইলাম আমরা, পি ইজিক্যালস টু এফ ভি। এই ভিটা অবশ্যই মনে রাখবা, ধ্রুববেগ বা সমবেগ, বা ধ্রুববেগ, বুঝতে পারছো? বোঝা গেছে? ভাইয়া? এখান থেকে আসছিল আমাদের। হ্যাঁ, অনেক উত্তর করতেছো। দেখো এখন আসো, দেখো এটা করার আগে আমি একটু তোমাদের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করে দিই। দেখো কর্মদক্ষতা, কর্মদক্ষতা কর্মদক্ষতাকে আলাদা করে দেওয়া আছে, দেখি তো ভাইয়া, দেখি না, কর্মদক্ষতা আলাদা করে দেওয়া নাই। আমি একটু আলোচনা করে দিই। হ্যাঁ, দেখো কর্মদক্ষতা একটু আলোচনা করে দিই। দেখো দেখো কর্মদক্ষতা, কর্মদক্ষতা, দেখো কর্মদক্ষতা কি বলতো? কর্মদক্ষতা নর্মাল কি তোমরা জানো, এটা ইজ ইকুয়ালস টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%। এই জিনিসটা তো তোমরা জানো, তাই না? এই জিনিসটা তো তোমরা জানো। দেখো তোমাদের একটা নর্মাল সেন্সে বুঝাই আমি। ধরো তোমাদেরকে আমি 24 ঘন্টা টাইম দিলাম। কালকে ধরো আগামীকাল আমার 7টায় আরেকটা ক্লাস আছে, সন্ধ্যা 7টায় আরেকটা ক্লাস আছে। তো
তো আজকে 7টা থেকে 8টা মনে বেজে গেছে, 8টা থেকে কালকে 8টা পর্যন্ত তোমাকে আমি টোটাল 24 ঘন্টা টাইম দিলাম শুধু পড়াশোনার জন্য। শোনো কথা, শুধু পড়াশোনার জন্য আমি 24 ঘন্টা দিলাম। এই 24 ঘন্টার মধ্যে দেখা গেল তুমি পড়াশোনা করছো টোটালি 10 ঘন্টা। 10 ঘন্টা পড়াশোনা করছো। ফেসবুকে রিলস দেখছো ধরো হচ্ছে 6 ঘন্টা। 6 না, আমি বেশি করে দিই, রিলস তোমরা বেশি দেখো। 8 ঘন্টা ধরো রিলস দেখছো, 8 ঘন্টা রিলস। এটা কি করছো? এই 10 ঘন্টা করছো স্টাডি, হ্যাঁ, এটা করছো রিলস। কত হইলো? 18 করছো। বাকি 6 ঘন্টা ধরো পড়ছো, মানে ঘুমাইছো আর কি, খাওয়া দাওয়া কিছু করো নাই, ধরে নাও বাকি 6 ঘন্টা। বাকি 6 ঘন্টা কি করছো তোমরা? স্লিপ, ঘুমাইছো। বুঝছো? দেখো, ভালো করে দেখো, আমি তোমাদেরকে ইনপুট হিসেবে এই 24 ঘন্টা দিছিলাম। ইনপুট হিসেবে তোমাদেরকে 24 ঘন্টা দিছিলাম। এই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা দিয়ে বলছিলাম তোমরা পড়াশোনা করো। দেখা গেল তোমরা পড়াশোনা করছো 10 ঘন্টা। 10 ঘন্টা। বাকি যে আমাদের 16 ঘন্টা, 14 ঘন্টা আর কি, বাকি 14 ঘন্টা, এই যে 14 ঘন্টা, এই 14 ঘন্টা কি করছো তোমরা? ঘুমাইছো, হ্যাঁ, রিলস দেখছো, বন্ধু বান্ধবের সাথে কথা বলছো, ফোনে কথা বলছো, চ্যাট করছো, তারপর কি করছো? আদার্স যা যা করা করছো তুমি। এখানে টোটাল পড়াশোনা করছো তুমি 10 ঘন্টা। তাহলে ইফেক্টিভ, দেখো এটা ইনপুট ছিল, এটা আউটপুট, এগুলো আউটপুট। এখান থেকে দেখো তো ভাই, ইফেক্টিভ আউটপুট কোনটা? ইফেক্টিভ আউটপুট কোনটা? এই যে এই 10 ঘন্টা, যে 10 ঘন্টা তুমি পড়াশোনা করছো। এখন দেখো, কেন এই কথা আমি বললাম, এই যে আমরা কর্মদক্ষতার ক্ষেত্রে আউটপুট ডিভাইড বাই ইনপুট লিখি, এটা কি আসলে সঠিক? এখন এই আউটপুটের জায়গায় যদি আমি দেখো, এই যে বাকি যে 14 ঘন্টা ছিল, 14 ঘন্টা ছিল, আমি ইনপুট হিসেবে দিয়েছিলাম 24 ঘন্টা, এটা ইউজ করি, তাহলে কি আমার হলো? হলো না কিন্তু। তাহলে আমাদের কোন কোন আউটপুটটা নিতে হবে? আমাদের নিতে হবে ইফেক্টিভ আউটপুট। ইফেক্টিভ আউটপুটটা নিতে হবে, ইফেক্টিভ আউটপুটটাই নিতে হবে। এখন ইফেক্টিভ আউটপুট এখানে কত ছিল? যতটুকু তুমি আসলে পাচ্ছ, যা করার জন্য দেওয়া হয়েছিল সে ততটুকু করছো, 10 ডিভাইড বাই 24। এখানে তুমি যদি এখন 100 দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? কর্মদক্ষতা পেয়ে যাবা। বুঝছো? এই জিনিসটা আরো ক্লিয়ার হবে যখন তোমরা তাপগতিবিদ্যাতে কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা বা একটা তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে যাবো তখন। বুঝছো? আসো, এখন দেখো আমরা এই কর্মদক্ষতা কেমনে বের করবো। কর্মদক্ষতা বের করার নিয়ম কি? দেখো, তুমি যদি ক্ষমতা দিয়ে বের করতে চাও, তাহলে কি করবো? পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। তাই তো এখন দেখো, আউটপুট এবং ইনপুট চেনার উপায় কি? দেখো, ইনপুট চেনার উপায় হচ্ছে প্রশ্নে তোমার একটা ক্ষমতা দেওয়া থাকবে, যেটা মোটরের ক্ষমতা বা যন্ত্রের ক্ষমতা। দেখো, মোটর বা যন্ত্রের ক্ষমতা হচ্ছে আমাদের ইনপুট। মোটর বা যন্ত্রের ক্ষমতা যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের ইনপুট আকারে। আর পি আউটপুটটা কি? ওই যে সূত্র দিয়ে আমরা যে মানটা বের করি, সূত্র ইউজ করে, মানে তুমি আউটপুট আর ইনপুটটা চিনবা কেমন সেটা বলে দিচ্ছি আর কি। সূত্র ইউজ করে যে মান বের করি, বুঝতে পারছো? বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা তুমি যদি ক্ষমতা দিয়ে না বের করে, তুমি যদি শক্তি দিয়ে বের করতে চাও, তাহলে কি করবা? দেখো তো, ডাব্লিউ আউটপুট ডিভাইডেড বাই ডাব্লিউ ইনপুট ইন্টু 100%। বিষয়টা বুঝছো কি? বিষয়টা বুঝতে পারছো? বোঝা গেছে? দেখো, এখন পরে আসো। এখন ক্ষমতা সংক্রান্ত কয়েকটা ম্যাথ দিছে, দেখো একদম ইজি পিজি ম্যাথ গুলা দিছে, আমরা স্লাইড আরো সলভ করবো। দেখো কি বলছে, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উচ্চতায় উপরে তুলতে, দেখো 10 লিটার পানি এর মান দিছে, 10 মিটার উপরে তুলতে কত ক্ষমতার পাম্প দরকার? খুবই সহজ, ক্ষমতা পি সমান কি? ডাব্লিউ ডিভাইড বাই টি না? এখন ডাব্লিউ মান কি লিখবো তুমি? mgh ডিভাইডেড বাই টি। এখন জাস্ট মান বসাবা, ক্যালকুলেশন করবা, সেটা হয়ে যাবে। এম এর মান কত? 10, জির মান 9.8, এইচ কত? 10 মিটার। এখন দেখো, প্রতি সেকেন্ডে টির মান কত দিচ্ছে? 1। একদম সহজ প্রশ্ন, পরীক্ষায় আসবে না, আসতে পারে, বাট এত সহজ দেওয়ার কথা না। বুঝতে পারছো ভাই? পরে আসো, দেখো এগুলা কি লাগবে না। দেখো পরে আসো, কুয়া সংক্রান্ত। দেখো কুয়ার ক্ষেত্রে দেখো, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেলাম। ক্ষমতার ক্ষেত্রে দেখো, ক্ষমতার ক্ষেত্রে একক লাগে আমাদের, তাই না? ক্ষমতার ক্ষেত্রে একক লাগে। দেখো, ক্ষমতার একক হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এখন এটা হচ্ছে আমাদের এসআই একক। তোমাদের আরেকটা আছে, দেখো 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। এটা কিন্তু শক্তির একক, হ্যাঁ, এটা কিন্তু শক্তির একক। 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল। আমি প্রমাণ করলাম না, ব্যাখ্যাও করলাম না, যা সরাসরি মুখস্থ রাখলেই হবে।
তোমার যদি এটা না দেয়, এরকম দেয় 36 গুণ 10⁵ ভুল হবে? একই জিনিস কিন্তু। বা এরকম যদি লেখে, এরকম যদি লেখে 0.36 ইন্টু 10⁷, অপশনে যে কোনো ভাবেই দেওয়া থাকতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। 1 কিলোওয়াট আওয়ারকে আবার ইউনিট বলা হয়, ইউনিট। চলদড়িতে পড়ছো তোমরা, চলদড়িতে পড়ছো বা পড়বা। 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। বুঝতে পারছো? দেখো এই ক্ষমতার আরেকটা একক আছে হচ্ছে হর্স পাওয়ার। সেই হর্স পাওয়ার কি বলতো? 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। বুঝতে পারছো? বোঝা গেছে? এই জিনিসটা একটু মনে রাখো। দেখো এখন আমরা কুয়ায় চলে যাই। দেখো কুয়ার ক্ষেত্রে দেখো আমাদের চাই কি? কুয়ার ক্ষেত্রে আমাদের হয় ক্ষমতা চাইবে, বা কুয়ার ক্ষেত্রে আমাদের কৃতকাজ বের করতে বলতে পারে। দেখো ক্ষমতা যদি বের করি কুয়ার ক্ষেত্রে, আমাদের নর্মাল জিনিস mgh ডিভাইডেড বাই টি, ক্ষমতার ফর্মুলা এটা না? হ্যাঁ এটাই। কিন্তু আমাদের এই ক্ষমতার ক্ষেত্রে বা কুয়ার ক্ষেত্রে যে প্যাচটা লাগে সেটা হচ্ছে আমাদের এই এইচ নিয়ে। এইচটা কুয়ার ক্ষেত্রে আমরা সরাসরি এইচ ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে ভার কেন্দ্রের সরণ। এখন দেখো ভার কেন্দ্রের সরণ বিষয়টা কি আমি আগে আলোচনা করে দিই, তারপর কুয়ার ক্ষেত্রে যাচ্ছি। দেখো ভার কেন্দ্রের সরণ। দেখো ভার কেন্দ্রের সরণ, একটা বস্তুর সমস্ত ভর যেখানে থাকে না সেটাকে আমরা ভার কেন্দ্র ধরে নিই। দেখো এই বস্তুটাকে, কলমটাকে ধরো, এই জায়গায় যদি আমি আঙুল দিই, দেখো স্থির আছে। আমি যদি এ পাশে আঙুল দিই পড়ে যাবে, দেখছো? আমি এ পাশে আঙুল দিলে পড়ে যাবে। তার মানে ধরে নিলাম একদম মিডল পয়েন্টে এই জায়গাটাতে তার সমস্ত ভর আছে। হ্যাঁ এই জায়গাটাতে, দেখছো? এই জায়গাটাতে। এখন প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই তাই। আমি যদি বইয়ের কথা বলি, বইয়ের মাঝখানে হাত দিলে স্থির থাকবে, এ পাশে দিলে দেখো, এ পাশে দিলে পড়ে যাবে, এ পাশে দিলে পড়ে যাবে। তার মানে মাঝখানে আমাদের কি থাকতেছে? ভর কেন্দ্র, সমস্ত ভর আর কি। দেখো আমাদের ভর কেন্দ্র মেইন টপিকটা কি, মনোযোগ দাও। ধরো একটা বস্তু নিছি, আমি একটা ইট কল্পনা করতে পারো। এত বড় ইট তো হয় না। দেখো ধরো একটা ইট নিলাম। হ্যাঁ ইট নিলাম। মনে রাখবা ভর কেন্দ্র সবসময় ভূমি থেকে, আবার বলি, ভর কেন্দ্র সবসময় ভূমি থেকে উচ্চতার অর্ধেকে থাকে। কোশ্চেন গুলো দিবি নাকি? থাকে, রেডি আছে না? ও তাহলে দুটো স্লাইড আছে। কোশ্চেন কি পরে সাইড দিয়ে দিবে? আচ্ছা শেষ হয় না, আর একটু আলোচনা আছে, 10 মিনিট। দেখো আচ্ছা, যেটা বলতেছিলাম, ভারকেন্দ্র সবসময় ভূমি থেকে উচ্চতার অর্ধেকে থাকে। দেখো ধরে নিলাম, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো বললাম এই যে আমাদের ইটটা নিয়েছিলাম, এই ইটটা ইটের এইটুকু হচ্ছে আমি ধরলাম 2 সেন্টিমিটার। ওকে 2 সেন্টিমিটার। আর ইটের যে আমাদের দৈর্ঘ্য, এটাকে বললাম আমি ধরো 4 সেন্টিমিটার। ওকে তাহলে বলো তো এই অবস্থায়, শায়িত অবস্থায় বা শুয়ে রাখা অবস্থায় এর ভরকেন্দ্র কোথায়? কি বলছি? ভূমি থেকে অর্ধেকে, ভূমি থেকে টোটাল উচ্চতার অর্ধেকে। এখন ভূমি থেকে টোটাল উচ্চতা আমাদের 2 সেন্টিমিটার, অর্ধেক কত তাহলে? এই যে এতটুকু, 1 সেন্টিমিটার। বুঝতে পারছো? এটুকু হচ্ছে আমাদের কি? আদি ভর কেন্দ্র। এখন যদি আমি এই ইটটাকে শায়িত অবস্থা থেকে, দেখো শায়িত অবস্থা থেকে উঁচু করি, এরকম করি, দেখো দেখো আমি যদি এরকম করি, তাহলে কি হচ্ছে? এটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে কত বলতো? 4 সেন্টিমিটার। এখন দেখো তো ভার কেন্দ্র কোথায়? ভূমি থেকে টোটাল উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে অর্ধেক কতটুকু? ভূমি থেকে এই যে এতটুকু, 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটারে আমাদের কি ভার কেন্দ্র আছে। এখন যদি তোমাকে বলি ভার কেন্দ্রের সরণটা কত, ভার কেন্দ্রের সরণটা কত, তুমি শেষ ভার কেন্দ্র মাইনাস আদি ভার কেন্দ্র করে দিবা। দেখো শেষ ভার কেন্দ্র ছিল 2 মিটার উচ্চতায় বা 2 সেন্টিমিটারে, আদিটা কত ছিল? 1 সেন্টিমিটার উচ্চতায়। তাহলে আমাদের কত আসছে ভার কেন্দ্রের সরণ? 1 সেন্টিমিটার। বুঝতে পারছো? এটা হচ্ছে ইটের ক্ষেত্রে। তোমরা দেখবা ইটের ক্ষেত্রে তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে প্রশ্ন, তোমাদের সাইব ভাইয়া কোশ্চেন ব্যাংক সলভ করাবে আর কি। বুঝছো? আসো এখন কুয়ার ক্ষেত্রে আসো। দেখো কুয়ার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণটা কেমনে বের করবো? আমি একটা ট্রিক ইউজ করি, সেটা হচ্ছে দেখো ভার কেন্দ্রের সরণের ক্ষেত্রে আদি স্তর প্লাস শেষ স্তর ডিভাইড বাই 2। প্রশ্ন হচ্ছে ভাই আদি স্তর কি শেষ স্তর কি? দেখো দেখো তুমি এই যে তোমার চোখ দ্বারা কুয়ার একদম মুখে তাকাবা। কুয়া তো দেখছো, ধরো কুয়া। হ্যাঁ এই কুয়ার মুখে তুমি তাকালা, কুয়ার মুখে তাকায় দেখবো কতটুকু অংশ খালি আছে। পানি তোলার আগে কতটুকু খালি দেখতেছো, পানি তুলে ফেলার পরে কতটুকু খালি দেখতেছো। দেখো পানি তুলে ফেলার আগে যে খালি অংশ সেটাকে বলছি আমি আদি স্তর। পানি তুলে ফেলার পরে, পানি তোলার পরে যে স্তরটা খালি দেখতেছো সেটা হচ্ছে শেষ স্তর। আমি আবার বলি, কুয়ার মুখে তাকায় পানি তোলার আগে যতটুকু ফাঁকা দেখতেছো সেটা হচ্ছে আমাদের আদি স্তর। এখন পানি তুলে ফেলার পরে যতটুকু ফাঁকা দেখছো সেটা হচ্ছে আমাদের শেষ স্তর। বুঝছো? একটা উদাহরণ দিই, দেখো ধরে নাও এটা আমাদের কুয়া। এই কুয়ার টোটাল উচ্চতা হচ্ছে আমাদের 30 মিটার। হ্যাঁ 30 মিটার সম্পূর্ণ পানিপূর্ণ। ওকে পানিপূর্ণ। এখন তুমি চাচ্ছ এই পানিপূর্ণ কুয়াটাকে পানি শূন্য করতে।
করবো না, ওপেন থাকে যে। আমি কি চলে যাবো তাই? হ্যাঁ আমি বলি স্পোর্ট ওপেন থাকে, জাস্ট হচ্ছে এই কালো প্লাগটা ছাড়া বাকিগুলো খুলে দিচ্ছি। একটা জিনিসটা বলে দিই, একটা বলবো যে মেনুতে গিয়ে এক্সপোর্ট দিয়ে পিডিএফ দিয়ে তুই হচ্ছে মানে ক্লাউড ড্রাইভে দিয়ে দিলি, আর পিডিএফটা এক্সপোর্ট করে দিলে হয়ে যাবে। আচ্ছা এখন ওগুলো খুলে দিস আর লাইভটা হচ্ছে এখানে জাস্ট ফিনিশ দিয়ে দিবি, তাইলে হবে। ফোনটা ক্লোজ করে নাভিগেশন দিয়ে দিস। আমি তো বলবো আমি একটু বলবো আবিদের বার্থডে তো এটা আছে কার? আবিদের কোনো বার্থডে আচ্ছা, তোর ফটো নিয়েছিল? হ্যাঁ নিয়েছিল কার কথা বলতেছিস? আমি আচ্ছা ঠিক আছে। দেখো একটা কুয়া আছে, হ্যাঁ কুয়াটাকে পানি পূর্ণ করছি, এই পানির কুয়ার গভীরতা হচ্ছে 30 মিটার। এখন তুমি চাচ্ছ এই কুয়াটাকে পানি পূর্ণ কুয়াটাকে পানি শূন্য করতে, পানি শূন্য করতে, হ্যাঁ পানি পূর্ণ কুয়াটাকে পানি শূন্য করতে চাচ্ছ, এটা শূন্য, হ্যাঁ পানি শূন্য করতে চাচ্ছ। দেখো শূন্য করতে চাচ্ছ, কিন্তু আগেরটা আবার দেখো, দেখো আমাদের ভারকেন্দ্র সরণ কেমনে বের করতাম, দেখো ভারকেন্দ্র সরণ আমরা কেমনে বের করছিলাম, আদি স্তর প্লাস শেষ স্তর ডিভাইডেড বাই 2। দেখো এখানে দেখো আদি স্তর কেমনে বের করতাম, এস প্রাইম সমান কি আদি স্তর প্লাস শেষ স্তর ডিভাইডেড বাই 2। এখন আদি স্তর কেমনে বের করতাম, তুমি এই জায়গায় চোখ দিয়ে তাকাবো, তাকায় দেখবা কতটুকু ফাঁকা আছে, খালি আছে কতটুকু। দেখো তো ভাই এই জায়গায় কোনো খালি আছে নাই, শূন্য, তার মানে আদি স্তর শূন্য। এখন তুমি যদি পানি শূন্য করো তার মানে টোটাল কুয়াটাই ফাঁকা। এখন তুমি পানি তুলে ফেলার পরে যদি কুয়ায় তাকাও তাহলে টোটালটাই ফাঁকা দেখবা না, কতটুকু ফাঁকা দেখবা, এই 30 মিটার, তাহলে শেষ স্তর কত, 30 ডিভাইডেড বাই 2। এখন আমাদের ভারকেন্দ্র সরণ তাহলে কত, 15 মিটার। এখন তোমাকে যদি বলা হয় এই কুয়াটা, দেখো এই কুয়াটা 30 মিটার উচ্চতার একটা কুয়া, এই কুয়াটা ধরো আমাদের অর্ধেক পূর্ণ আছে, অর্ধেক পূর্ণ থেকে তুমি পানি শূন্য করে যাচ্ছ। দেখো অর্ধপূর্ণ থেকে পানি শূন্য করতে চাচ্ছ, পানি শূন্য করতে চাচ্ছ। দেখো অর্ধপূর্ণ থেকে পানি শূন্য করতে চাচ্ছ। এখন আমাদের কি হবে দেখো, আমাদের আদি স্তর দেখতে হবে। আদি স্তর কি, কুয়ার মুখ থেকে ফাঁকা করা মানে খালি অংশ কতটুকু পানি তোলার আগে, দেখো কুয়ার মুখ থেকে ফাঁকা করা অংশ হচ্ছে আমাদের 15 মিটার। এখন তুমি যদি পানি শূন্য করে ফেলো মানে সমস্ত পানি তুলে ফেলো তাহলে এখন ফাঁকা হতো, টোটালটাই ফাঁকা না, হ্যাঁ তাহলে 30 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের ভারকেন্দ্র সরণ কত, 45 ডিভাইডেড বাই 2। বুঝছো মজার বিষয় হচ্ছে, দেখো মজার বিষয়টা হচ্ছে আমাদের পরীক্ষা শুধুমাত্র এই টপিকটা থেকে দেয়, পানি পূর্ণ থেকে পানি শূন্য করতে হবে। এখন তোমাকে যদি পানি পূর্ণ থেকে পানি শূন্য বলে তাহলে তুমি কি করবা, পানি পূর্ণ থেকে পানি শূন্য বের করতে বলে তাহলে কি করবা, জাস্ট এইচ কে 2 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি ভারকেন্দ্র সরণ পাবো। আমাদের অ্যাডমিশন বলো বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, প্রত্যেকটা পরীক্ষায় এই টপিকটাই আসে, পানি পূর্ণ থেকে পানি শূন্য। আর এক্ষেত্রে ভারকেন্দ্র সরণটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো, বুঝা গেছে? এই শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? ভাই শোনা তো যায়, হ্যাঁ শোনা যায় না? দেখো সাউন্ড ঠিক আছে কিনা দেখতে একটু, সাউন্ড তো থাকার কথা ভাই, হয়তো আছে। শোনা যায় তো? তোমরা একটু তোমাদের সাউন্ডটা একদম হাই করে নাও, তাহলে শোনা যাবে। হ্যাঁ দেখো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, জাস্ট একটা কোশ্চেন সলভ করবো তাইলে হয়ে যাবে। দেখো দেখো এই কোশ্চেনটা বাজি তার একসাথে বলো, এক মিনিট। দেখো কুয়া সংক্রান্ত, দেখো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার, ব্যাস এত, হ্যাঁ 20 মিনিটে কুয়াটি পানি শূন্য করতে পারে, পাম্পটির অশ্ব ক্ষমতা কত? দেখো এটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসা একটা প্রশ্ন। এই একটা ম্যাথ তুমি যদি বুঝো তাহলে সব ম্যাথ সলভ করতে পারো। কি বলছে দেখো, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার। দেখো এই যে একটা কুয়া, এই কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার, বুঝতে পারছো? এখন এটাকে তুমি পানি শূন্য করতে যাচ্ছ। এখন তাহলে বলো তো ভারকেন্দ্রের সরণ কত? একটু আগে বলছি টোটাল উচ্চতার অর্ধেক, তাহলে হচ্ছে 10 আমাদের কি ভারকেন্দ্রের সরণ, 10 মিটার। হ্যাঁ আমাদের এখন বের করতে বলছে, কি বের করতে বলছে, ক্ষমতা। তাহলে পি সমান কি বলো তো, ডাব্লিউ বাই টি, ডাব্লিউ মানে কি mgh ডিভাইডেড বাই টি। এখন দেখো এখানে কিন্তু আমাদের ভর দেওয়া নাই, উচ্চতা দেওয়া আছে ঠিক আছে, কিন্তু ভর কিন্তু দেওয়া নাই। ভর তাহলে কি বের করবো, দেখো আমরা কি জানি রো ইজ ইকুয়ালস টু m বাই v, বুঝছো? এখন দেখো এই m মানে কি, দেখো লেখা যায় রো ভি লেখা যায় যায়। এখন দেখো রো তো ঘনত্ব, এখন ভি মানে কি 4/3 পাই আর স্কয়ার এল। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি আয়তনের সূত্র।
সিলিন্ডার আকৃতি একটা কোন কিছু আয়তনের সূত্র এটা 4/3 পাই আর স্কয়ার এল। বুঝতে পারছো? এখন এই m এর মানটা তুমি এখানে ইনপুট করবে। দেখো 4/3 পাই আর স্কয়ার এল কি ছিল, সাথে জি ছিল, এইচ প্রাইম ছিল, ডিভাইডেড বাই টি। এখন সবগুলোর মান বসায় তোমার ক্যালকুলেশন করতে হবে। দেখো 4/3 পাইয়ের মান কত, পাইয়ের মান পাইয়ের বসাবো তোমরা, আর এর মান কত দেখো তো, ব্যাসার্ধ দেখো ব্যয় দিছে আমাদের কত 1 2, তাহলে ব্যাসার্ধ কত 1 পাই আর স্কয়ার এল এর মান কত দেখো তো, এল এর মানটা হচ্ছে টোটাল উচ্চতা, গভীরতা আর কি, টোটাল গভীরতা হচ্ছে আমাদের 20 বেশি হবে, জির মান 9.8, এইচ এর মান হচ্ছে এইচ প্রাইমের মানটা যেটা সেটা ভার কেন্দ্রের সরণ 10 ডিভাইডেড বাই টি কত 24 মিনিটে, 24 গুণ 60। এখন এখান থেকে তুমি যে ক্যালকুলেশন করে মানটা পাবা সেটা অবশ্যই পাবো কিসে বলো তো, ওয়াটে পাবো। এখন ওয়াট থেকে তোমার যাইতে হবে হর্স পাওয়ারে, তাহলে এই যে মানটা তুমি পাইলা এটাকে তুমি 746 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কি পাবো, হর্স পাওয়ার পাবো। বুঝতে পারছো? নরমালি এত বড় ম্যাথ আসবে না, তবে একটা জিনিস রাবেতে এই ম্যাথটা দিয়ে দিছিল, গতবারই মনে দিছিল, গতবার বা তার আগের বার এই ম্যাথটাই দিয়ে দিছিল, এই ম্যাথটাই রাবিতে দিছিল। বুঝছো? হাতে ক্যালকুলেশন করা অনেক টাফ হয়ে যাবে তোমাদের। তো এই ধরনের যেগুলো বড় ম্যাথ তোমরা চাইবা একদম শেষে, চেষ্টা করবে একদম শেষে যেন সলভ করা যায়। প্রথমে দেখে সলভ করতে যাও না, তোমাদের একদম পরীক্ষায় নষ্ট হয়ে যাবে, পরীক্ষা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছো? একদম শেষে করার চেষ্টা করবে। বুঝা গেছে? আচ্ছা, এই ছিল আমাদের মানে কনসেপচুয়াল আলোচনাগুলো, এই ছিল আমাদের কনসেপচুয়াল আলোচনা। কনসেপ্ট যত কনসেপ্ট ছিল আমি সব আলোচনা করে দিলাম। এখন এই অধ্যায়ের এগ্রিতে আসা যে কোশ্চেনগুলা তোমরা দেখো আমাদের একটা সিরিজ চলতেছে লুকিং ফর এগ্রি। হ্যাঁ, ইউটিউবে আমাদের ক্লাস আপলোড হয়, সেই ক্লাসে এই ক্লাস মানে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আমাদের ইয়েতে আসছে, হ্যাঁ আমাদের কৃষিতে আসে সকল কোশ্চেন আমরা রেকর্ড আকারে আপলোড করে দিব। ঠিক আছে ভাইয়া? আমাদের কনসেপ্ট ছিল এই পর্যন্তই, আর যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার আসছে সেগুলো আমাদের সলভ করে দেওয়া হবে। তোমরা একটু নজর রাখো। হ্যাঁ, ওকে, বলো সবকিছু বুঝছো কিনা, সব বুঝছো কিনা? এত বড় ক্যালকুলেশন কেমনে করবো ভাইয়া? দেখো আমি এটা সাজেস্ট করি তোমরা এই ধরনের কোশ্চেনগুলো স্কিপ করার চেষ্টা করো, একদম শেষের দিকে যদি সময় পাও তাহলে করবা, নয়তো একদম স্কিপ করে আসবা। বুঝছো? বুঝা গেছে? হ্যাঁ, লুকিং ফর এগ্রিস, বলো সবকিছু বুঝছো কিনা, যা যা বুঝাইছি সবকিছু বুঝছো কিনা বলো। আমি খুব বেশি কোয়েশ্চেন সলভ করাই নাই, আমাদের লুকিং ফর এগ্রি সিরিজে তোমরা পেয়ে যাবা, এই অধ্যায়ে যত কোয়েশ্চেন আসছে সবগুলো সলভ। ওকে, বলো সব ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন থাকলে করো, নয়তো আমি শেষ করে দিব। হ্যাঁ, আমি শেষ করে দিব। ওকে, থাকো ভাইয়া, দেখা হবে পরের ক্লাসে আগামীকাল ইনশাআল্লাহ। থাকো, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।